হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেল ফিজ ফরিতে সকলকে আবার স্বাগত। আমি রাজকুমার শুরু করছি আজকের ভিডিও। এর আগের ভিডিওতে আমরা নিউটনস ল অফ মোশনের কিছু অঙ্ক করার পদ্ধতি দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা তার পরের পার্টটা দেখব এবং কিছু অঙ্ক একটু অন্যরকম অঙ্ক করে দেখব, ঠিক আছে? তো যারা আগের ভিডিওতে এখনই অবশ্যই দেখে নিও, কারণ তার সঙ্গে রিলেটেড আজকের ভিডিওটা। তো সেটা না দেখলে আজকেরটা তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ভিডিও। কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো কি করে করতে হয় পদ্ধতিটা তোমাদের দেখাচ্ছি। আগের দিন সব ডাইনামিক সিস্টেম হয়েছিল, আজকে কিছু স্ট্যাটিক সিস্টেমও আসবে, ঠিক আছে? যেমন প্রথম অঙ্কটা এরকম যদি একটা অঙ্ক থাকে, যেখানে একটা সাপোর্ট সিস্টেম দিলাম এবং সেখান থেকে এরকম একটা অ্যাঙ্গেলের ভ্যালু কত, ধরো 30 ডিগ্রি বলে দিয়েছে। এবার এরকম আরেকটা সাপোর্টে লাগানো আছে তারটা, আর এখান থেকে একটা বস্তু ধরো নিচের দিকে ঝোলানো আছে। এই হলো পিকচার, ঠিক আছে? এবার এখানটায় কোশ্চেন যে কোনো কিছু হতে পারে। আমি ইকুয়েশনটা ফর্ম করতে শেখাচ্ছি, কি করে ইকুয়েশন ফর্ম করতে হয়, ওকে? তো সবার আগে এই পয়েন্টে ডাউনওয়ার্ড এমজিটা দেখিয়ে দিলাম, এদিকে T1 কাজ করছে দেখালাম, আর এদিকে T2টা কাজ করছে দেখালাম, ওকে? আচ্ছা, এবার এক্সট্রা যেগুলো ছবি সেটা আমি নীল কালিতে দেখাচ্ছি একে। তাহলে T2টা কম্পোনেন্ট ডিভিশন হবে একটা ওপরে আর একটা এই দিক বরাবর, হয়েছে? এবার যেহেতু এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে তার একান্তর কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। তাহলে এটা হবে T2 cos 30, এটা হবে T2 sin 30, ঠিক আছে? এবার এই বিন্দুর সাপেক্ষে ভাবতে হবে। এই বিন্দুর সাপেক্ষে যদি ভাবা যায়, তাহলে দেখো T2 sin 30 উপরে টানছে, এমজি বলটা এই বিন্দুর সাপেক্ষেই নিচে টানছে। তাহলে আমরা ইকুয়েশন কি লিখতে পারি? T2 sin 30 equals to mg, আর T2 cos 30 equals to T1। সাধারণত এই অঙ্কতে এমটা গিভেন থাকে, T1 T2টা অজানা থাকে। তাহলে এখানটায় দুটো ইকুয়েশন পেয়ে গেছি, দুটো আননোন কোয়ান্টিটি T1 T2, খুব সহজে সমাধান হয়ে যাবে। কথার কথা, এম এর ভ্যালু ধরো দেওয়া আছে 5 কেজি, তাহলে এমজি কত হলো 5 × 10, 9.8 বদলে 10 ধরলাম সহজ করার জন্য, ইকুয়াল টু কত হলো 50 নিউটন। তাহলে অঙ্কটা কি করে করব? তাহলে T2 sin 30 মানে কত? sin 30 মানে হলো হাফ, ইকুয়াল টু 50। তাহলে T2 ইকুয়াল টু হলো 100 নিউটন, আর T2 ইন্টু √3/2 cos 30 মানে √3/2 ইকুয়ালস টু T1। T2 মানটা আমরা পেয়ে গেছি, তাহলে T1 ইকুয়াল টু 100 ইন্টু √3/2, তাহলে T1 ইকুয়াল টু হয়ে গেল 50√3 নিউটন। ব্যাস, হয়ে গেল অঙ্ক, ওকে? এটা ফর এম ইকুয়াল টু 5 কেজি অঙ্কটা করলাম। তো এম এর মান যে কোনো কিছু হতে পারে। আবার কখনো T1 T2-র মধ্যে কোনো একটা বলে দিয়েছে ধরো, এবং অ্যাঙ্গেলটা বলে দেয়নি, তাহলে এখানে cos 30 জায়গায় cos থিটা হবে, sin থিটা হবে, দিয়ে অঙ্কটা করতে হবে। তো অঙ্ক হিসাবে করতে হবে, ওই জন্য আমি জেনারেল ফর্মুলাটা রিডাকশন করে দেখালাম। এবার যেমন অঙ্ক হবে সেই হিসাবে তোমরা অঙ্ক করবে। চলে আসি নেক্সট সিস্টেমে। তাহলে প্রথম অঙ্কটা কিভাবে করব সেটা আমরা পেলাম। চলে আসি 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্ক আরেকটা স্ট্যাটিক সিস্টেম দেখাই। 2 নম্বর অঙ্ক কি আছে দেখো। এরকম একটা সাপোর্ট সিস্টেম আছে, এবং সেই সাপোর্ট সিস্টেম থেকে ধরো এদিকে এরকম একটা দড়ি নেমেছে,
আর এদিকে এরকম একটা দড়ি কানেক্টেড আছে। ওকে, তাহলে দুদিকে দুটো দড়ি কানেক্টেড। এই দড়িটা অ্যাঙ্গেল তৈরি করেছে 30 ডিগ্রি, আর এই দড়িটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এটা আরেকটু স্টিফ হবে কারণ এটা আমি দেখাচ্ছি 60 ডিগ্রি, তো এতটা হয় না। তো এই জায়গাটা 90 অ্যাঙ্গেল তৈরি করলেই ওটা 60 অটোমেটিক হয়ে যায়। তো এটাকে 90 ডিগ্রি করে দাও, তাহলে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবার কি করব, এই বিন্দু থেকে একটা দড়ি নিচের দিকে নামিয়ে দিলাম এবং সেই দড়ি থেকে একটা ভরকে কানেক্ট করে ঝুলিয়ে দিলাম। এই হলো তোমার গিভেন পিকচার। ওকে, এবার আমাদেরকে এখানটায় T1 T2 T3 জানতে হবে। T1 কোনটা? ধরো এখানে আমার আছে T1, তাহলে এখানে আছে আমার mg। ধরো এখানে আমার আছে T2, আর এখানে আমার আছে T3। তাহলে T1 T2 T3 এই তিনটার মান আমাদেরকে জানতে হচ্ছে। ওকে, আচ্ছা, T1টাকে একটু নিচে এই জায়গাটায় দেখালাম। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝানোর আছে, বুঝাচ্ছি পরে, আগে কম্পোনেন্ট ডিভিশনগুলো করে নিই, তারপর বুঝাচ্ছি। T2টা যদি ভাঙে মানে অবশ্যই ভাঙবে, তাহলে এদিকে একটা কম্পোনেন্ট আসবে, আর T3টা ভাঙলে এদিকে একটা কম্পোনেন্ট আসবে। তাহলে T2-র যেহেতু 60 ডিগ্রি, তাহলে এদিকে আসবে T2 cos 60 হলো। আর T3টা যেহেতু এটা 30 ডিগ্রি, তাহলে এখানে আসবে কত? T3 cos 30। ঠিক আছে, আর T2-র যেটা সাইন উপাংশ সেটা থাকবে আপওয়ার্ড এই ডিরেকশনে, সেটা হবে T2 sin 60। আর T3-র যেটা সাইন উপাংশ সেটাও থাকবে একই লাইন বরাবর, তাহলে হয়ে যাবে প্লাস T3 sin 30। ওকে, আচ্ছা, এবার দেখো বস্তুটা কি ভাবছে। বস্তুটা এই বিন্দু থেকে কানেক্টেড, তাহলে বস্তুর সাপেক্ষে টানটা আপওয়ার্ড। কিন্তু এই বিন্দুটা কি ভাববে? এই বিন্দুটা ভাববে বস্তুটা তাকে নিচে টানছে, তাহলে বস্তুটা তাকে T1 বলে নিচে টানবে বলে এই বিন্দুটা ভাববে। ওকে, তাহলে এখানে ইকুয়েশন কি তৈরি হবে? প্রথমত T1 ইকুয়াল টু mg, বস্তুর সাপেক্ষে ভাবা হলো। এবার এই বিন্দুর সাপেক্ষে যদি ভাবা হয় তাহলে T1 ইকুয়াল টু T2 sin 60 প্লাস T3 sin 30। দেখো, যেহেতু আগের অঙ্কটা তো এরকম একটা অপশন ছিল, তো সেখানটায় আমরা এই দুটো ইকুয়াল টু ডাইরেক্ট mg বলেছিলাম। যেহেতু দেখো এই দুটাকে যদি আমি ইকুয়েট করি তাই আসে, সেজন্য ওটা কোনো ফ্যাক্টরি করে না। তোমরা T1 এখানে দুভাগে ভেঙে দিবে নাকি আলাদা করে ভাববে। ওকে, আর T2 cos 60 ইকুয়াল টু T3 cos 30। এই তিনটে ইকুয়েশন সলভ করলে T1 T2 T3 আমরা পেয়ে যাব। ঠিক আছে, কোনো কঠিন অঙ্ক না, জাস্ট ভাবতে শিখতে হবে কী করে ভাবতে হয়, তাহলে দেখো অঙ্ক খুব ইজি। কিন্তু ইকুয়েশনগুলো ফর্ম করতে না পারলে তোমরা অঙ্ক অবশ্যই পারবে না। তো ইকুয়েশন ফর্ম করতে শেখো। নেক্সট অঙ্ক বা 3 নম্বর অঙ্ক চলে আসি। 3 নম্বর অঙ্ক আবার একটা স্ট্যাটিক সিস্টেম। তাহলে আবার একটা স্ট্যাটিক সিস্টেম, এবার এখানে পুলি লাগানো আছে। তাহলে কেমন ছবিটা? এরকম একটা ছবি, এখান থেকে একটা ডটেড লাইন
সেই ডটেড লাইন বরাবর একটা বস্তু এই জায়গাটায় এঁকে দিলাম, আর এদিকে চলে গেল একটা দাগ, এদিকে চলে গেল একটা দাগ, অ্যাকচুয়ালি দাগ না, এগুলো হলো দুটো ওয়্যার বা দুটো দড়ি বলতে পারো। এই জায়গাটায় একটা কপিকল রয়েছে, তাহলে সেই কপিকলের সঙ্গে কানেক্ট হয়ে ঝুলে গেল নিচের দিকে। এই জায়গাটায় ধরে নাও আরেকটা কপিকল রয়েছে এবং সেই কপিকলের সঙ্গে কানেক্ট করে দড়িটা ঝুলে গেল নিচের দিকে। ওকে, দিয়ে সেম, হ্যাঁ বলতে পারো সেম এই জায়গাতে এইখানটায় একটা ভরকে ঝুলানো আছে এবং এখানেও এই জায়গাটায় একটা ভরকে ঝুলানো আছে। এটাও এম ভর, এটাও এম ভর, এটা √2m ভর। এই অ্যাঙ্গেল দুটোই বলে দেওয়া আছে থিটা। ওকে, আচ্ছা, এবার আমাদের বলেছে এই থিটার মানটা কত হবে। তাহলে অঙ্কটা কি করে করব দেখো। প্রথমত এটা mg, তার জন্য এটা t1, এটা mg, তার জন্য এটা t2। কেন t1 t2 হলো? কারণ দড়ি পাল্টে গেছে, তাই টেনশন পাল্টে যাবে। তাহলে এই দড়িতে এখানে আসছে t1, এই দড়িতে এখানে আসবে t2। ওকে, আচ্ছা, এবার থিটা অ্যাঙ্গেলটা এই বরাবর আছে, তাই দুটোরই cos উপাংশটা কাজ করছে আপওয়ার্ড। তাহলে একটা, তাহলে কত হবে? t1 cos থিটা প্লাস t2 cos থিটা, দুটো কাজ করলো আপওয়ার্ড, এবং এই বিন্দু বরাবর mg, কোন mg? √2m ইন্টু g কাজ করলো ডাউনওয়ার্ড, মানে ওজনটা কাজ করলো ডাউনওয়ার্ড। ওকে, আর কি? দুটোরই সাইন উপাংশটা বিভাজিত হবে এবং t1 সাইন থিটা ইকুয়ালস টু t2 সাইন থিটা হবে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে যদি ভাবা যায়, তাহলে আমরা কি লিখতে পারি? ইকুয়েশন হলো t1 সাইন থিটা ইকুয়ালস টু t2 সাইন থিটা। তাহলে এখান থেকে সাইন থিটা কেটে গেল, তাহলে t1 ইকুয়ালস টু t2, এটা একটা আমরা রেজাল্ট পেলাম। ওকে, এক নম্বরে। আবার দেখো t1 মানে mg, t2 মানেও mg, তো এটাও আমরা পেয়েছি, লিখে রাখি t1 ইকুয়াল টু mg, t2 ইকুয়ালস টু mg, পেয়েছি, লিখে রাখলাম, 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আর এই যে দুটো তার যোগফল √2mg, তাহলে t1 cos থিটা প্লাস t2 cos থিটা ইকুয়াল টু কত? √2mg। ওকে, এবার ক্যালকুলেশন দেখো, t1 t2 সমান, তাহলে আমরা কত লিখব? 2t1 cos থিটা। যেহেতু t1 t2 সমান, একটা t2 কে t1 করে দাও, তাহলে হয়ে গেল t1 cos থিটা প্লাস t1 cos থিটা, মানে 2t1 cos থিটা ইকুয়ালস টু √2 mg ইকুয়াল টু t1 যদি বসিয়ে দাও, তাহলে ইন্টু যদি t1 বসিয়ে দাও, t1 গেল কেটে, তাহলে cos থিটা কত হলো? cos থিটা হয়ে গেল √2/2, মানে 1/√2। তাহলে থিটা কত হলো? 45 ডিগ্রি। হয়ে গেল অঙ্ক। এখানে প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ থিটা। ঠিক আছে, তাহলে এইভাবে জাস্ট ইকুয়েশন ফর্ম করো, ইকুয়েশন ফর্ম করে সলিউশন করো,
অঙ্ক হয়ে যাবে। ভুল করেও কোনো ফর্মুলা মুখস্থ করতে যেও না। ও ছবিটা একটা ব্যাপক মিস্টেক হয়েছে, পুলি তো আর ঝুলে থাকবে না, পুলি কানেক্টেড থাকবে, তো এই জায়গাটা কানেক্টেড আছে পুলিটা, সেটা দেখিয়ে দেওয়া উচিত। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে, বাজে ভুল। আচ্ছা হয়ে গেল, মিটালাম। চলে আসি নেক্সট অঙ্কতে। স্ট্যাটিক সিস্টেম মানে সেই সিস্টেম যেখানে নেট এক্স অ্যাক্সিসে ফোর্স আর নেট ওয়াই অ্যাক্সিসে ফোর্স 0, মানে পজিটিভ এক্সের টোটাল ফোর্স ইকুয়াল টু নেগেটিভ এক্সের টোটাল ফোর্স, আর পজিটিভ ওয়াই টোটাল ফোর্স ইকুয়াল টু নেগেটিভ ওয়াই টোটাল ফোর্স, এটা ধরে কাজ করতে হয়। নেক্সট অঙ্কতে আবার একটা স্ট্যাটিক সিস্টেম আছে, দেখো কিভাবে করতে হবে। 4 নম্বর অঙ্ক। ধরো এখানে একটা সাপোর্ট, এখানে আরেকটা সাপোর্ট, এখানে একটা 60 ডিগ্রির কোণ 60, ঠিক আছে। এবার এখান থেকে একটা বস্তু নিচের দিকে ঝুলছে, বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। এবার এখান থেকে এই সাপোর্টের সঙ্গে দড়ি দিয়ে কানেক্ট করা আছে, এই জায়গাটা আছে আবার একটা 60 ডিগ্রির কোণ, ঠিক আছে। যে জায়গাটা সাপোর্ট আছে সেই জায়গাটা এরকম দাগ দিয়ে দেবে, তাহলে ওটা যে দেওয়াল সেটা বোঝানো যাবে। এটা অ্যাকচুয়ালি দেওয়াল বোঝানোর জন্য এই দাগটা দেওয়া হয়। ওকে, এবার এখানে ইকুয়েশন ফর্ম করো। এখানে অবজেক্টের মান বলে দিয়েছি 4 কেজি, তাহলে নিচের দিকে কাজ করবে mg, আর m ইকুয়াল টু বলে দেওয়া আছে 4 কেজি, আর g 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে বলে দেওয়া আছে। তাহলে এখানটায় অবশ্যই তাহলে জানতে হবে কি t1 t2 মান কত হবে, কোনটা t1 কোনটা t2 বলে দিই। এইটা হলো আমাদের t1, এটা হলো আমাদের t2। এবার ভাঙবো কি করে, দেখো প্রথমত t1টা ভাঙো। t1 একটা আপওয়ার্ড, তাহলে দেখো ভেক্টর ডিভিশন কত গুরুত্বপূর্ণ জিনিস। যারা কম্পোনেন্ট ডিভিশন করতে শেখোনি তারা এটা কোনো দিনই পারবে না। তাহলে কম্পোনেন্ট ডিভিশন করতে ভালো মতো শেখো, দেখবে এগুলো কোনো প্রবলেম হবে না। এটা 60 ডিগ্রি, তাহলে এদিকে চলে গেল কত t1 cos 60, এদিকে চলে গেল কত t1 sin 60। আচ্ছা t2কে ভাঙবো। t2টা এদিকে একটা উপাংশ হবে এবং এদিকে একটা উপাংশ হবে, ঠিক আছে। তাহলে t2কে এত বড় না দেখিয়ে এতটা দেখাই। অ্যাকচুয়ালি ছবিগুলো এক্স্যাক্ট যদি আঁকতে হয় তাহলে এক্স্যাক্ট আঁকতে গেলে ছবি অনেক ছোট হয়ে যাবে, তো হিসাব মতো এটাকে অত বড় করাই যাবে না। যাই হোক, টি2 মানটাকে আমাকে দেখাতে হবে কতটা, টি2 মানটা ধরো আমাকে এক্স্যাক্টলি এতটাই দেখাতে হবে, আর এইটাকে এত বড় দেখানো যাবে না, এটাকে এইটুকু দেখাতে হবে, ঠিক আছে। কেন? কারণ ভেক্টরের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যই ভেক্টরের মান প্রকাশ করে। যখন ভেক্টর পড়িয়েছিলাম তখন এটা খুব জোর দিয়েছিলাম বিষয়টার প্রতি। তাহলে এটা যদি আমার t2 হয় তাহলে এদিকে কত আসলো, নিচের দিকে কাজ করছে t2 cos 60। এবার দেখো যদি আমরা এই বিন্দুর সাপেক্ষে ভাবি t2 cos 60 নিচে টানছে, mgও নিচে টানছে, তাহলে আলটিমেটলি ওটা mg এর সঙ্গে প্লাস হয়ে যাবে t2 cos 60টা, আর t2 sin 60 চলে আসবে আমার এদিকে। ওকে, এবার যেটা ইকুয়েশন পেলাম লেখো। কি পেলাম? t1 cos 60
ইকুয়াল টু T2 sin 60। তাহলে T1 cos 60 ভ্যালু হলো হাফ, আর T2 sin 60 ভ্যালু হলো √3/2। তাহলে T1 ইকুয়াল টু √3 ইন্টু T2। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন তৈরি হয়ে থাকলো। আচ্ছা, এখানটায় T1 sin 60 ইকুয়ালস টু mg প্লাস T2 cos 60 পেয়েছি, কারণ উপরের দিকে T1 sin 60, নিচের দিকে T2 cos 60 আর mg দুটোই এই বিন্দুটাকে নিচের দিকে টানছে। তাহলে T1 sin 60 কত হবে? T1 ইন্টু √3/2, mg মানটা গুণ করে দেখো 40 হবে, প্লাস T2 cos 60 এর মান হচ্ছে হাফ। ওকে, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হচ্ছে? T1 ইন্টু √3 ইকুয়াল টু 40 প্লাস T2। আচ্ছা, এবার T1 এর মানটা বসিয়ে দাও, √3 T2 এখানটা বসিয়ে দিলাম। তাহলে √3 ইন্টু T2 ইন্টু আবার একটা √3 ইকুয়াল টু কত হচ্ছে? 40 প্লাস T2। তাহলে 3T2 মাইনাস T2 ইকুয়ালস টু 40। তাহলে কত আসবে? 2T2 ইকুয়ালস টু 40। তাহলে T2 ইকুয়ালস টু 20 নিউটন। আর T1 এর মানটা এখানটায় বসিয়ে দাও, তাহলে T1 ইকুয়াল টু 20√3 নিউটন। ঠিক আছে, তো স্ট্যাটিক সিস্টেমে মোটামুটি আমি 4টা অঙ্ক দেখালাম। তো কীভাবে স্ট্যাটিক সিস্টেম সলভ করতে হয় আশা করি তোমরা বুঝে গেছো। এবার একটু অন্যরকম অঙ্ক দেখাই, অলিক বলের অঙ্ক দেখাচ্ছি একটা, তারপরে চলে আসবে একটা, দেখো পরপর দেখো, বলে লাভ নাই, পরপর দেখাই। 5 নম্বর অঙ্কতে আসি, মেটালাম এটা। অলিক বলের যে অঙ্কটা এখন দেখাবো এটা তোমাদের বইয়েই আছে, বইয়ের সেট 2 অঙ্ক সম্ভবত। দেখে মনে হয় খুব জটিল অঙ্ক, বাট মানে দেখে সকলেই ঘাবড়ে যায়, আর প্রতিবার আমাকে এটা প্রবলেম সলভ করতেই হয়। তো প্রবলেম সলভ করার থেকে বেটার হলো তোমাদেরকে অঙ্কটা একবারে বুঝিয়ে দেওয়া। অঙ্কটা তোমরা যদি একবার বুঝে নাও, আশা করি পরবর্তীতে এই অঙ্কটা করতে অসুবিধা হবে না। ওকে, কারণ অঙ্কটা শেখাটা হলো মেন উদ্দেশ্য, শেখো ভালো করে। 5 নম্বর অঙ্ক, এখানটায় একটা ব্লক আছে বড়, এখানটায় একটা চাকা লাগানো, এখানটায় আর একটা চাকা লাগানো। ঠিক আছে, আচ্ছা এবার কি হবে? এবার এই জায়গাটাতে এখানে একটা m1 ভরের বস্তুকে রেখে দাও। ঠিক আছে, আর এখানটায় একটা কপি কল কানেক্ট করে দিলাম বা পুলি কানেক্ট করে দিলাম। এই একটা দড়ি বেরিয়ে আসলো, যেটা পুলির সঙ্গে লেগে এদিকে ঝুলে গেল, আর এখানটায় একটা m2 ভর ঝুলে আছে। ওকে, এই হলো তোমাদের অঙ্ক। এখানে একটা m1 ভর আছে, এখানে একটা m2 ভর আছে, আর এখানে F বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এখন প্রমাণ করতে হবে বস্তুটিতে F ইকুয়াল টু m1 ইন্টু m1 প্লাস m2 প্লাস m
বাই m2 ইন্টু জি মানের বল প্রয়োগ করলে, বই হয়তো কত মানের বল প্রয়োগ করে প্রশ্নটা দিচ্ছে, আমি প্রমাণ করতে হবে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই মানের যদি বল এই বড় ব্লকটায় প্রয়োগ করা হয়, বড় ব্লকটা ক্যাপিটাল এম ভরের, তাহলে এই জায়গাটা স্থির থাকবে। এখানে কিন্তু ফ্রিকশনলেস, কোনো ফ্রিকশন নাই। তাহলে নর্মাল সিস্টেম কি বোঝায়? এটা যদি স্থির থাকে এটা গড়িয়ে পড়ে যাবে, এটা এদিকে যাবে, ওটা গড়িয়ে পড়ে যাবে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি এখানে একটা বল প্রয়োগ করছি, তাহলে সেই বলের জন্য কোনো কারণে, কি কারণে সেটাই দেখার, এই সিস্টেমটাকে স্থির থাকতে হবে। এবার আমাদেরকে খুঁজতে হবে এফ এর মানটা কত, এটা হলো মেন উদ্দেশ্য। ওকে, আচ্ছা, করব কি করে? দেখো, যখনই দেখো এখানে m1 আর m2 ভর দুটো এই সিস্টেমের সঙ্গে অভিন্নভাবে, মানে এম ব্লকের যে গাড়িটা তার সঙ্গে অভিন্নভাবে অ্যাটাচ নয় কিন্তু। মানে আমরা যখন বাসের মধ্যে বসেছিলাম, আমরা কিন্তু বাসের সঙ্গে অভিন্নভাবে অ্যাটাচ ছিলাম না, জাস্ট লুজলি বসেছিলাম। তাই বাস যখন এগিয়ে গেছিল, ঠিক আছে, তখন আমরা স্থিতিজাড্যের জন্য পিছিয়ে গেছিলাম। মানে বাস যখন হঠাৎ করে সামনের দিকে ত্বরণ নিয়েছিল, তখন আমরা স্থিতিজাড্যের জন্য পিছন দিকে পিছিয়ে গিয়েছিলাম। বা বাস সিস্টেমে বসে ভাবলে বলা যেতে পারে আমরা একটা অলিক বল ফিল করেছিলাম পিছন দিকে, ঠিক আছে। তো এখানটাতেও সেই অলিক বলের কনসেপ্টটা কাজে লাগাতে হবে। কি হবে? এখানটায় যদি এ ত্বরণ কাজ করে সামনের দিকে, ধরে নিতে হবে এই বস্তুটাতেও সেই এ ত্বরণটাই পিছন দিকে অলিক বল হিসেবে ক্রিয়াশীল হচ্ছে এবং m1a পিছন দিকে কাজ করছে, ঠিক আছে। এবং এই যে দড়ির টেনশন টি, সেটাকে ব্যালেন্স করছে। তাহলে এখানে টি, এখানে হবে m2g। আর এই রিয়াকশান আর m1g তারা একে অপরকে ব্যালেন্স করবে, তাদের কোনো কাজ এখানটায় নেই, দরকার নেই তাদের কাজ। তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে একটা টি ইকুয়াল টু m1a আর একটা টি ইকুয়াল টু m2g। তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে জুড়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো m1a ইকুয়াল টু m2g। ওকে, অর্থাৎ এদিকের অলিক বল ইকুয়াল টু এদিকের ওজন, দুটো ব্যালেন্স হয়ে গেছে বলে ব্লক সিস্টেমটা স্থির আছে। আচ্ছা, যদি ব্লক সিস্টেমটা ওর উপরে স্থির থাকে, তাহলে এই এফ বল ক্যাপিটাল এম, m1 এবং m2 এই তিনটা বলকেই একসঙ্গে সামনের দিকে ত্বরণ দিচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল এফ ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস m ইন্টু এ। তাহলে এখান থেকে এর মানটা বের করে ওখানে বসিয়ে দাও। তাহলে এ ইকুয়াল টু কত হবে? এফ বাই m1 প্লাস m2 প্লাস ক্যাপিটাল এম, বসিয়ে দাও ওখানে। তাহলে m1 ইন্টু এফ বাই m1 প্লাস m2 প্লাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু m2g। আমাদের প্রমাণ করাটা উল্টা লিখেছি, হ্যাঁ প্রমাণ করাটা উল্টা লিখেছি, এখানে উপরে m2 হবে, এখানে m1 হবে, কারেকশন করে দাও, বই এটাই আছে। তাহলে এখান থেকে f থাকলে কত হবে? তাহলে এখান থেকে f হয়ে গেল m2 ইন্টু m1 প্লাস m2 প্লাস m ইন্টু g বাই m1, প্রুভড। তাহলে দেখো কত ইজি একটা অঙ্ক, কত সহজ একটা কনসেপ্ট। মেন কনসেপ্ট কি? যে পরিমাণ অলিক ত্বরণ গোটা সিস্টেমে কাজ করবে, সেই একই পরিমাণ অলিক ত্বরণ এই বস্তুটায় কাজ করবে। এটা নয় যে পরিমাণ বল বস্তুটায় কাজ করবে সেই একই পরিমাণ বল এই বস্তুটায় কাজ করবে না। অলিক ত্বরণ সেম হয়, অলিক বল সেম হয় না, ঠিক আছে। আচ্ছা, চলে আসি
নেক্সট একটা অঙ্ক কোনটা করানো যায় হ্যাঁ, অলিক বলের আরেকটা অঙ্ক করাই। সেম অঙ্ক একটা আছে, বাহ ভেরি গুড, সেম একটা অঙ্ক আছে, সেম অঙ্ক করো। এই ত্বরণের মানটা কত সেটা জানতে চেয়েছে। সে ত্বরণের মানটা কত জানতে চেয়েছে, মানে অন্য আরেকটা অঙ্ক দেখলাম এখনই আমি, এটা তোমাদের কোনো একটা কম্পিটিটিভ এক্সামের বইয়ে তোমরা পেয়ে যাবে অঙ্কটা। অঙ্কটায় কি দিয়েছে, এটা দরকার পড়বে না, কারণ অঙ্কটাতে এফটাকে আউট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে সেম অঙ্ক, যেহেতু এফটা আউট, তাহলে আমার এইগুলো আউট। এবার এখানটায় যে ত্বরণটা কাজ করছে সেই ত্বরণের পাশে দেওয়া আছে কোশ্চেন মার্ক। এবার চারটা অপশন কি কি? ফার্স্ট অপশন, ত্বরণের মান হবে m2g/m1, নেক্সট মান হলো m1g/m2, নেক্সট মান হলো g, নেক্সট মান হলো m2g/m1 + m2। কে বললো ছায়ের অঙ্ক কাজে লাগে না? ছায়ের অঙ্ক দিয়ে অঙ্ক হচ্ছে, দেখো হয়ে গেছে অঙ্ক। কোনটা রাইট অ্যান্সার? এর পরের লাইন a = m2g/m1, ব্যাস হয়ে গেল, এই অপশন রাইট হলো। আচ্ছা নেক্সট অলিক বলার একটা অঙ্ক করে ফেলি। অলিক বলার একটা অঙ্ক দেখো, এটা মিটিয়ে দিই, কারণ আমার ওই ভেতরের গাড়িটা লাগবে, গাড়িটা থাক, গাড়ি বাদ দিয়ে যেগুলো আছে সেটুকু মিটিয়ে দিই। তো গাড়ি বাদ দিয়ে ব্লক সিস্টেমটা আছে, ব্লক সিস্টেমটা আমরা মিটিয়ে দিচ্ছি। অঙ্ক দেখে না কখনো কনফিউজড হবে না যে কি হচ্ছে, জাস্ট সিচুয়েশনটাকে ফিল করো, ঘটনাটাকে ভাবতে শেখো, দেখবো অঙ্ক অনেক ইজি। আচ্ছা অপশানগুলো মিটিয়ে দিলাম, কারণ এটা একটা নতুন অঙ্ক, মানে 7 নম্বর অঙ্ক। আমার শুধু গাড়িটা দরকার ছিল, গাড়িটাকে রেখে দিয়েছি। তোমরা ভাবে ফ্রেশ ভাবে আঁকলে তো তাড়াতাড়ি হতো না, এই চাকা আঁকতে টাইম লাগে। আচ্ছা গাড়িটা যখন স্থির ছিল তখন একটা পেন্ডুলাম এখানটায় ঝুলছিল। প্রশ্ন হলো, যখন এখানে এ অ্যাক্সিলারেশন দেওয়া হলো, এ ত্বরণ দেওয়া হলো, তখন পেন্ডুলামটা মানে উল্লম্বের রেখার সঙ্গে যে কোণ করবে সেই কোণের মান কত? অর্থাৎ কি হবে বিষয়টা, যখনই গাড়িটাকে অ্যাক্সিলারেট করা হবে তখনই এই পেন্ডুলামটা এদিকে একটা অলিক বল পাবে। তার মানে কি, পেন্ডুলামটা ধরে নাও এরকম একটা অ্যাঙ্গেলে ঝুলবে। তার মানে কি, পেন্ডুলামের উপরে এদিকে একটা স্মল এম এ কাজ করবে, আর এদিকে কাজ করবে mg। তাহলে এদিকে যদি টি থাকে তাহলে টিটা ভাঙবে দুটো উপাংশে, একটা গেল এদিকে, একটা গেল এদিকে। ওকে, এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা হবে থিটা, তাহলে এদিকে চলে আসলো টি কস থিটা, আর এদিকে চলে আসবে কত, টি সাইন থিটা। তাহলে এই হলো গল্প, মানে গাড়িটাকে যখন সামনের দিকে ত্বরণ দেওয়া হচ্ছে তখন পেন্ডুলামের মধ্যে উল্টো দিকে অলিক ত্বরণ কাজ করছে, এবং সেই অলিক ত্বরণ ধরে আমরা দুটো ইকুয়েশন বানিয়ে ফেললাম। মানে সিম্পল, পেন্ডুলামটা ছিল কেমন, পেন্ডুলামটা ছিল এরকম, এই একটা অলিক ত্বরণ কাজ করলো, এদিকে ত্বরণটা কাজ করেছে। তাহলে শুধু ত্বরণ তো নাই, ওখানে কি এম এ বল কাজ করেছে বলতে পারি, আর নিচের দিকে এমজি কাজ করেছে বলতে পারি। এবার টেনশন নিয়ে এসে টেনশনকে ভেঙে দাও, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ, এই অ্যাঙ্গেল থিটা, তাহলে এখানে আসবে থিটা, এদিকে যদি টি হয় এদিকে কস উপাংশ, এদিকে সাইন উপাংশ, তাহলে এম এটা সাইনের সঙ্গে সমান আর কসটা এমজির সঙ্গে সমান। তাহলে কি লেখা যেতে পারে ইকুয়েশন দুটো? ফার্স্ট ইকুয়েশন টি সাইন থিটা ইকুয়ালস টু এম এ, সেকেন্ড ইকুয়েশন
টি কস থিটা ইকুয়ালস টু এমজি। আচ্ছা, অপশন ছিল চারটা। ফার্স্ট অপশন, এটা বোধহয় 8 নম্বর অঙ্ক হবে, থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ বাই জি। একটা ট্রিক আছে অঙ্কটায়, শিখিয়ে দিচ্ছি। বি নাম্বার, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এ বাই জি। সি নাম্বার, থিটা ইকুয়াল টু কট ইনভার্স এ বাই জি। আর ডি নাম্বার, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি। ট্রিকটা কি দেখো, এম এ আর এম জি পরস্পর 90-তে অবস্থিত, তাহলে এম এ বা এম জির মধ্যে কোনোটাই অতিভুজ বরাবর যাওয়ার কোনো চান্স নেই। সুতরাং এই দুটো অপশন আমরা প্রথমেই ভাববো না, এই দুটো অপশনকে নিয়ে প্রথমেই ভাববো না। এই দুটো অপশন প্রথমেই আমার বাদ হয়ে গেল। ওই কনভারেঙ্গা ক্রোড়পতি সেই 50-50 চান্সে এই দুটো প্রথমে বাদ হয়ে গেল। তার মানে এই দুটোর মধ্যে 50-50 চান্স আছে, কোনটা হবে কোনটা হবে না সেটা দেখার। তো সেটা কিছুই না, এখানটায় টেন থিটা বের করো, ভাগ করে দাও। তা টেন থিটা কত হবে? এ বাই জি। তো টেন থিটা দিয়ে উত্তর মিলে গেছে, তাহলে আর কট করার দরকার নেই, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এটা হলো অলিক বলের আরেকটা অঙ্ক। অলিক বলের নেক্সট একটা অঙ্ক করানো যাক। 9 নম্বর অঙ্ক। আমি অ্যাকচুয়ালি টাইপ অঙ্কগুলো পরপর দেখাচ্ছি। প্রথম যেটা দেখালাম সেটা স্ট্যাটিক সিস্টেমের অঙ্ক দেখালাম, তারপরে গাড়ির অঙ্ক যখনই আসলো তখন অলিক বলের কনসেপ্ট চলে আসলো, এবং অলিক বলের যতগুলো অঙ্ক আমি পেয়েছি মোটামুটি সেই সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি আরও অঙ্ক করো আরও অঙ্ক পাবে, অঙ্কের কোনো অ্যাকচুয়ালি শেষ নাই। তো কি করে করতে হয় সেটা ভেবে নাও, তাহলে দেখবে অঙ্ক করা খুব সহজ হয়ে গেছে। কি করে করতে হয় না করে যদি প্রত্যেকটা অঙ্ককে ইন্ডিভিজুয়াল ভাবতে থাকো, প্রত্যেকটা অঙ্ককে ইন্ডিভিজুয়াল ফর্মুলা ফেলতে থাকো, তাহলে অঙ্ক শিখতে পারবে না। আরেকটা খুব ভাইটাল কথা, সেটা কি, অঙ্কগুলো দেখলে হবে না, নিজেকে করে দেখতে হবে। কারণ আমি অনেক দিন আগে একটা ভিডিওতে এই কথাটা শুনেছিলাম, খুব ভালো লেগেছিল কথাটা। আমাদের ব্রেন সেটাই শেখে যেটা আমরা ওকে শেখাই। আমরা যদি কাউকে অঙ্ক করতে দেখি, তাহলে আমরা এটাই শিখব যে অঙ্ক কি করে করছে সেটা দেখা। মানে তুমি যদি কাউকে অঙ্ক করতে দেখো, তোমার ব্রেন অঙ্ক করা দেখতে শিখবে, অঙ্ক করতে শিখবে না। তো তোমাকে যদি অঙ্ক করতে হয়, তোমাকে অঙ্কটা করে দেখতে হবে, তখনই তুমি অঙ্কটা করা শিখতে পারবে। ঠিক আছে, খুব ভাইটাল কথাটা। কারণ কাউকে গান পিয়ানো বাজাতে দেখলে বা কাউকে সাইকেল চালাতে দেখলে তোমার সাইকেল চালানো হবে? তোমাকে নিজেকে করতে হবে কাজটা, তখনই তোমার সেই কাজটা শেখা হবে। সাইকেল চালাতে কাউকে দেখলে বা গাড়ি চালাতে কাউকে দেখলে তোমার ব্রেন কি শিখলো? ওটা দেখতে শিখলো। হ্যাঁ, তুমি খুব ভালো অবজারভার, সেটা হলো। তা আমাকে অঙ্ক করতে দেখছো, তার মানে তুমি অঙ্কটা করা দেখতে শিখলে, অঙ্কটা করতে কিন্তু শিখলে না। অঙ্ক করতে হলে খাতা পেন বের করো, অঙ্ক করতে শুরু করো। অঙ্ক কোনো ব্যাপার না, ফিজিক্সের অঙ্ক খুব সোজা জায়গা। একটা টাইম ছিল আমারও ভয় লাগতো, না বলে মানে লুকানোর তো কোনো ব্যাপার নেই, সত্যিটা সত্যি। কিন্তু এখন ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নেই। দেখো আরেকটা অঙ্ক করি, 9 নম্বর অঙ্ক। এখনো কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্ক আসলে আমাকে একটু ভাবতে হয়, অবশ্যই ভাবতে হয়। এরকম কেউ নাই গোটা পৃথিবীতে যে অঙ্ক দেখলো সঙ্গে সঙ্গে করে ফেললো। হ্যাঁ, হতে পারে প্রথমবার দেখেই সঙ্গে সঙ্গে করে ফেললে, এরকম মানুষ থাকবে না। যাদের দেখবে তুমি অঙ্ক দিচ্ছ প্রথমবার দেখেই করে ফেলছে, 100% শিওর তারা অঙ্কটা প্রথমবার ফেস করছে না, তারা অঙ্কটা অলরেডি ফেস করেছে। অঙ্কটা ফেস করেছে বলেই সে প্রথমবার, মানে তোমাদের মনে হচ্ছে প্রথমবার দেখলো, না সে প্রথমবার দেখলো না, সে অঙ্কটা আগে ফেস করেছে, তার করা আছে, তার জানা আছে কি করে অঙ্কটা এগোতে হবে, পদ্ধতি জানা আছে, সে করে ফেললো। কারণ শকুন্তলা দেবী তো সবাই হতে পারে না। আর শকুন্তলা দেবী কি করতো? শকুন্তলা দেবী
নাম্বার নিয়ে খেলতো। এখানে তো আমাদের নাম্বার নিয়ে খেলার না, এখানে আমাদের ব্লক সিস্টেম নিয়ে খেলছি আপাতত। যাই হোক, এখানে একটা ক্যাপিটাল এম আছে, এখানে একটা স্মল এম ভর এইভাবে ঝুলে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো এই সিস্টেমটা স্ট্যাটিক থাকবে, তো এখানে থিটার মানটা দেওয়া আছে, এটা থিটা, এখানে একটা বল প্রয়োগ করা হলো এফ, আই থিঙ্ক এফ এর মানটাই জানতে চেয়েছে। হ্যাঁ, এটা এফ বল এখানটায় দেওয়া হয়েছে, এফ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। অপশানগুলো লিখে দিই। অপশান এ, এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম, এটা ক্যাপিটাল এম আর এটা স্মল এম, তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি কট থিটা, বি এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি টেন থিটা, সি এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি সাইন থিটা, আর ডি অপশন এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি কস থিটা। একই রকম চারটা অপশন, ঠিক আছে। আচ্ছা, এবার সিস্টেম অ্যানালিসিসে আসা যাক, সিস্টেমটা কি করে কাজ করছে। দেখো, আমরা অলরেডি জানি এই বস্তুটা এদিকে একটা গড়িয়ে পড়ার টেন্ডেন্সি আছে, এবং সেই গড়িয়ে পড়ার টেন্ডেন্সিটা এমজি সাইন থিটা বলের প্রভাবে আসে। ওকে, এবার যদি আমরা এই এমজি সাইন থিটাটাকে উল্টো দিকে আটকাতে পারি তাহলে সিস্টেমটা স্থির থাকবে। ওকে, তো যারা প্রথমবার দেখছো তাদেরকে দেখিয়ে দিই এমজি সাইন থিটাটা কি করে আসে। এই নিচের দিকে কাজ করে এমজি, তার জন্য এই দিক বরাবর কাজ করে এমজি কস থিটা, আর এই দিক বরাবর কাজ করে এমজি সাইন থিটা। ওকে, আর এই বরাবর কাজ করে রিয়াকশন ফোর্স আর। আচ্ছা, এবার দেখো এই যে বস্তুটাতে এফ বলটা প্রয়োগ করা হয়েছে, তার ফলে বস্তুর মধ্যে একটা ত্বরণ কাজ করবে এদিকে, মানে সিস্টেমের ত্বরণ এ, তার ফলে এই বস্তুটার উপর একটা অলিক ত্বরণ কাজ করবে। সেম কনসেপ্ট, যেহেতু বস্তুটা এখানটায় ক্লোজলি অ্যাটাচড নয়, লুজলি অ্যাটাচড, জাস্ট এর সঙ্গে এর উপরে রাখা আছে, তার মানে একই ত্বরণ কাজ করবে, তার ফলে এম এ বলটা এদিকে ক্রিয়াশীল হলো। ওকে, তাহলে এম এ বলটা আমরা দুটো উপাংশে ভেঙে দিতে পারি। কোন কোন উপাংশে? দেখো, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যায়, তাহলে এম এর একটা উপাংশ আসবে এদিকে, সেটা কত হবে? এম এ কস থিটা, আর একটা উপাংশ আসবে এই দিক বরাবর, সেটা হবে এম এ সাইন থিটা। ওকে, তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম আর ইকুয়াল টু এম জি কস থিটা প্লাস এম এ কস থিটা এবং এম এ সাইন থিটা ইকুয়াল টু এম জি সাইন থিটা। এটা পেলাম, দুটো ইকুয়েশন তৈরি হলো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আর কি? দেখো এখানটায় এম এটাকে ভাঙলাম কেন? কারণ আমার এখানে এই লাইনটাকে অনুভূমিক ধরে আর এই লাইনটাকে উলম্ব ধরে ভাবা হচ্ছে। ওই সেই প্রজেক্টাইলের কনসেপ্ট মনে করো, নততলটাকে সমতল করে নাও,
সেরকম কনসেপ্টে ভাবো। তাহলে এই লাইনটাকে অনুভূমিক, এই লাইনটাকে উল্লম্ব রেখা ধরে ভাবা হচ্ছে, তার সাপেক্ষে এম এটা একটা অ্যাঙ্গেল করেই আছে এবং সেই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল, সো এম এটাকে ভাঙতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে বলটা এফ বল, এফ বলের প্রভাবে ক্যাপিটাল এম এবং স্মল এম এই দুটো বল মানে এই দুটো ভর এই ত্বরণ পেয়েছে, ওই একই অঙ্কের কনসেপ্ট। তাহলে এফ এ ইকুয়াল টু কত হবে, এফ বাই এম প্লাস এম, বসিয়ে দাও, সাইন থিটা কেটে গেল বোথ সাইড, তাহলে এম ইন্টু এফ বাই এম প্লাস এম ইকুয়ালস টু এম জি, স্মল এম কেটে গেল, অপশানই নাই, বিষয়টা কি দাঁড়াচ্ছে, ও ভুল করেছি, থিটা অ্যাঙ্গেলটা এখানটায় হবে না, থিটা অ্যাঙ্গেলটা এই জায়গাটায় হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, কি ভুল করেছি বলি, আমি ছবিটা একটু ক্লিয়ার করি তাহলে বোঝা যাবে। দেখো, এই হলো ধরো নততল, আমি শুধু এম এটাকে দেখাচ্ছি, এটা ধরো বস্তুটা আছে, এটা ধরো বস্তুটা, এইটা হলো তোমার এম এ, এটা হলো তোমার থিটা, ভেবে দেখো অনুরূপ কোণ কাকে বলে, এটা থিটা হলে এটা থিটা হবে না, ওটাই ভুল করেছিল, ঠিক আছে। তাহলে এদিকে আসবে সাইন উপাংশ, এদিকে আসবে কস উপাংশ, তাহলে ঠিক করে ফেলি, এটা আসবে এম এ কস থিটা আর এটা আসবে এম এ সাইন থিটা, তাহলে এটা আসলো আমার সাইন থিটা আর এটা আসলো আমার কস থিটা, তাহলে কাটবে না, এমটা কাটবে, এমটা কাটলো, তাহলে পরের লাইনে এর জায়গায় লিখবো এফ বাই এম প্লাস এম ইন্টু সাইন থিটা ইকুয়াল টু জি কস থিটা। দেখো এখানে অনুরূপ কোণকে বুঝতে অসুবিধা হয়ে গেছিল ছবিতে, তোমরা যখন করবে অবশ্যই ভালো করে বুঝে করবে। আমরা এটাকে করে ফেলেছিলাম ভুল করে, কোনোদিন হতে পারে না, কেন কোনোদিন হতে পারে না, আরেকটা উত্তর কি, এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি থিটা বলি এটা কি করে থিটা হয়, এটাও একটা উত্তর, ওটা 90 মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এম প্লাস এম চলে গেল ওদিকে, জি চলে গেল এখানে, কস বাই সাইন মানে কট থিটা চলে আসলো এখানে, তো এটা হলো আমার অঙ্ক। দেখো একটু আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটা সেমভাবে করতে হলো কিন্তু দুটো অঙ্ক, মানে ওই যে গাড়ির অঙ্কটা যেটা করলাম, গাড়ির উপর দিয়ে ব্লক সিস্টেম রাখা আছে, সেটা গড়িয়ে কত ফোর্স দিলে ওটা স্থির থাকবে, সেম অঙ্ক এটাতে, কনসেপ্ট একই বাট অ্যাপ্লিকেশনের জায়গাটা আলাদা। ওকে, আচ্ছা, অলিক বলের আর কোনো অঙ্ক নাই, এবার চলে আসি সেই তোমাদের সকলের ফেভারিট কিছু পুলির অঙ্কতে। দেখো 17 নম্বর মানে 10 নম্বর অঙ্ক আজকের। অ্যাকচুয়ালি 10 নম্বর অঙ্কটা তোমাদের আমি আর করে দেখাবো না, কারণ 10 নম্বর অঙ্কটা কি করে ভাঙতে হয় আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, জাস্ট অঙ্কের ছবিটা দেখাই এবং তোমরা তারপরে সলিউশনটা তোমরা নিজেরা করবে। 10 নম্বর, এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, তোমাদেরকে বলি এই অঙ্কগুলো করার সময় তোমরা যদি অন্য কোনো বই দেখো তোমরা দেখবে অঙ্কগুলো বিভিন্নভাবে করা আছে এবং অনেক মেথড তোমাদেরকে ওখানে শেখানো হবে। তো আমার ব্যক্তিগত মতামত হলো কোনো মেথডে যাওয়ার আগে তার কতটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু চেক করে নিও। আমার কাছে সবচেয়ে ইজি কিন্তু ইকুয়েশন বানানো, সেই জন্য আমি ইকুয়েশন বানিয়ে সব অঙ্ক করা প্রেফার করি।
হ্যাঁ, তোমাদের যদি অন্য কোনো মেথড বেটার লাগে তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু ইকুয়েশন বানাতে শিখতেই হবে। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দিয়েছে, এই অঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, অঙ্কটা তোমরা করবে, আমি অঙ্কটা করব না। এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, কারণ এরকম সিস্টেম আমি আগের দিন সলভ করেছি। নতুন একটা জিনিস, ফোর্সটা একটা অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে? কিছুই না, ফোর্সটা ভাগ হবে, এদিকে আসবে কত, এফ কস 30, এদিকে কাজ করবে, ঠিক আছে? প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে, এটা তোমরা নিজেরা করো, a ইকুয়াল টু √3f বাই 2 m প্লাস m, আর t ইকুয়াল টু √3 mf বাই 2 m প্লাস m, ঠিক আছে? তো যারা আগের ভিডিওটা দেখেনি তাদের জন্য বলে দিই, এখানে টেনশনটা কাজ করবে এই বরাবর, আর এখানে টেনশনটা কাজ করবে এই বরাবর, আর এখানে সামনের দিকে একটা ত্বরণ কাজ করবে, তার জন্য এম এ আসবে, এখানে এখানে আসবে ক্যাপিটাল এম এ, ঠিক আছে? তাহলে ইকুয়েশন কি কি তৈরি হবে? ইকুয়েশন তৈরি হবে এফ কস 30 মাইনাস টি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ, আর ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল এম এ। এই দুটো সলভ করলে খুব ইজিলি মানটা বেরিয়ে আসবে, আমার আমি আশা করি। তো তোমরা করে দেখো, আমি করব না, কিছুই না, মুখে হয়ে যায় অঙ্কটা। করতে হবে কি? এমন হয় না, করতে হবে। দেখো তোমরা পারো কিনা। আচ্ছা, একটা ছোট্ট ব্রেক হয়ে যাক, একটা ছোট্ট ব্রেকের পরে পরের অঙ্কগুলো করি। তোমরা একটু ট্রাই করো অঙ্কটা, মানে এই অঙ্কটা একটু ট্রাই করে মিলাও। ছোট্ট বিরতির পর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এলাম ব্রেকের পর। যদি অঙ্কটা না পেরে থাকো, আমি একটা হিন্টস দিয়ে দিই। এই টি ইকুয়াল টু এম এটা এখানে বসিয়ে দাও, ওটা ওদিকে চলে যাবে, তাহলে এম ইন্টু মানে এম প্লাস এম ইন্টু এ হয়ে যাবে। কস 30 মানে √3/2, তাহলে এফ ইকুয়াল টু কত হবে? এটা প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি নেক্সট অঙ্কতে। লিফটের অঙ্ক কিভাবে কাজে লাগে, বা লিফটের কনসেপ্ট কিভাবে কাজে লাগে, অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্ক। একটা সাপোর্ট সিস্টেম থেকে দুটো ব্লক পরপর ঝোলানো আছে। তাহলে এটা ধরো একটা সাপোর্ট সিস্টেম, এবং সাপোর্ট সিস্টেম থেকে এখানে ধরো একটা ব্লক, তার সঙ্গে লাগানো আরেকটা ব্লক, ঠিক আছে? দুটো ব্লক ঝোলানো আছে। প্রথম ব্লকটা M1, পরের ব্লকটা M2 ভরের, ঠিক আছে? এবার এখানটায় T2 টেনশন কাজ করছে, এখানটাতে M2G কাজ করবে, আর এখানটায় M1G ডাউনওয়ার্ড, এখানে T1 কাজ করবে। প্রথমে বলি, যদি এটা কিছুই না বলা থাকতো, নর্মাল সিস্টেম, তো নর্মাল অবস্থায় T2টা M2Gর সঙ্গে সমান হবে, নর্মাল অবস্থায়। এটা 11 নম্বর অঙ্ক, ঠিক আছে? এবার এই বিন্দু সাপেক্ষে ভাবলে T1টা উপরে টানছে, নিচের দিকে দুটো বল কাজ করছে, একটা হলো বস্তুটার ওজন, একটা হলো এই দড়ির টান। তাহলে T1 ইকুয়াল টু T2 প্লাস M1G কাজ করবে, বা এক কথায় বলা যেতে পারে T1 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু G কাজ করছে। তাহলে এই হলো দুটো দড়ির টানের মান, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন বলেছে যে যদি এই সিস্টেমটাকে উপরের দিকে এ ত্বরণ দেওয়া হয়, তাহলে T1 এবং T2 মান কত হবে?
দেখো উপরের দিকে যখন লিফট এ ত্বরণে চলে তখন বস্তু কি হয়, ভারী বলে মনে হয়। তার মানে কি, ত্বরণটা তখন জি এর সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে যদি উপরের দিকে এ ত্বরণ দেওয়া হয় তো তোমরা অঙ্কটা দেখেই লিখে দিতে পারবে T1 ইকুয়াল টু হবে m1 ইন্টু এ প্লাস জি, আর T2 ইকুয়াল টু হবে m1 প্লাস m2 ইন্টু এ প্লাস জি। এবার কি করে মান দুটো আসলো নিজেরা বাকিটা করে দেখবে। ঠিক আছে, আমি জাস্ট লিফটের কনসেপ্ট ইউজ করলাম এবং বস্তুটা ভারী বলে মনে হবে। তাহলে অলিক বলের কনসেপ্টে এ বল উপরে দিয়ে কাজ করছে, এ ত্বরণ, তাহলে এই বস্তুটার উপর ত্বরণ নিচের দিকে, বস্তুর উপর ত্বরণ নিচের দিকে, তো জিটা জি প্লাস এ হিসাবে কাজ করছে। ওকে, আচ্ছা এবার পুলি সিস্টেমের একটা পদ্ধতি শিখাই। এই পদ্ধতিটা তোমাদের নেক্সটে অনেক জায়গাতে কাজে লাগতে পারে, তবে যদিও পুলির অঙ্ক আসে না তো শিখে রাখতে তো কোনো দোষ নাই, তো দেখে নাও। দেখো 12 নম্বর অঙ্ক, এরকম একটা সাপোর্ট সিস্টেম আছে। সাপোর্ট সিস্টেম থেকে দুটো পুলি, দেখো পুলি দু রকমের হয়, একটা হলো ফিক্সড, একটা হলো মুভেবল। ফিক্সড পুলি মানে নিজের জায়গা চেঞ্জ করতে পারে না, মুভেবল পুলি নিজের জায়গা পরিবর্তন করতে পারে। তো আমরা যদি এই জায়গাটায় এখানটায় ধরে নাও একটা ফিক্সড পুলি আঁকলাম, তাহলে সেখানটায় কি করব, এরকম একটা দড়ি দিয়ে এদিকে ধরো, দড়িটা পাস করিয়ে এইখানটাতে একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো m ভরের বস্তু, m2 ভরের বস্তু। এবার কি করলাম, এই জায়গাটায় ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দড়িটাকে লাগিয়ে দিলাম এখানটায়। তাহলে কার সাপেক্ষে ঘুরিয়েছি, এখানটায় আরেকটা পুলি রাখা আছে, তার সাপেক্ষে ঘোরানো হয়েছে। এই পুলিটা হলো মুভেবল পুলি। ঠিক আছে, এটা যদি ফার্স্ট পুলি বলি, এই পুলিটা ফিক্সড যেহেতু ওটা অ্যাটাচড, আর এই পুলিটা হলো মুভেবল পুলি যেটা দড়িটা টানার সঙ্গে সঙ্গে উপরে উঠতে থাকবে। আর এখানটায় একটা বস্তু ঝোলানো আছে, সেই বস্তুটা কাজ করছে এইভাবে এবং তার ভর m1। সাধারণত আমরা এসব জায়গায় যেগুলো পুলি ধরে নিই তাদের নিজস্ব কোনো মাস থাকে না, তাই পুলির মাসটাকে 0 ধরে নিয়ে কাজ করতে হয়। তাহলে এখানে m1g কাজ করছে নিচের দিকে, এখানটায় m2g কাজ করছে নিচের দিকে। একটাই দড়ি, তাহলে এখানে t, এখানে t, এখানে t। ঠিক আছে, আচ্ছা এবার বলে দেওয়া আছে এখানটায় ত্বরণ a, এদিকে, তাহলে এই বস্তুর ত্বরণ কত হবে, মানে ত্বরণের মানটা নির্ণয় করতে হবে। m1 m2 যদি মান বলে দেওয়া থাকে তাহলে ত্বরণের মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা জিনিস বোঝার কি, দেখো এই দড়িটা যতটা নামবে সেটা এখানে দুভাগে বিভক্ত হচ্ছে। মানে যদি আমার এখানে 10 মিটার নামানো, 10 মিটার অনেক বড়, ধরো 4 মিটার দড়িটা, ব্লকটা ধরো 4 মিটার নামলো, তাহলে এই ব্লকটা যদি 4 মিটার নামে, মানে এই দড়িটা যদি 4 মিটার বাড়ে, তাহলে এই দড়িটা 2 মিটার কমবে, এই দড়িটা 2 মিটার কমবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে এই ব্লকের সরণ তার তুলনায় এই ব্লকের সরণটা হবে অর্ধেক। তাহলে সরণ থেকে যদি ভাবা যায়, সরণের কনসেপ্টে যদি ভাবা যায়, এটাকেই স্ন্যাপশট মেথড বলে, আর কিছুই না। সরণের কনসেপ্টে যদি ভাবা যায়, এর সরণের তুলনায় যেহেতু এর সরণটা অর্ধেক হয়ে যাচ্ছে, সেই জন্য
এর ত্বরণের তুলনায় এর ত্বরণটা হবে অর্ধেক, তাহলে এখানে এই ব্লকের ত্বরণ হবে ওপরের দিকে a/2। ব্যাস এটা এখানে বোঝার। ওকে, বাস এবার ইকুয়েশন বানাও, অঙ্ক কমপ্লিট। তাহলে ওই ব্লক সিস্টেমের ক্ষেত্রে কি করব, m2g জন্য ত্বরণ সৃষ্টি হলো, টিটাকে বাধা দিল ইকুয়াল টু m2a, ফার্স্ট ইকুয়েশন। আর এই ব্লকের জন্য দুটো টি উপরে টানলো, 2t মাইনাস m1g তাকে বাধা দিল ইকুয়ালস টু m1 ইন্টু a/2, যেহেতু ত্বরণটা অর্ধেক। ব্যাস এই দুটো ইকুয়েশন সলভ করো, তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে কোন নতুন জিনিস শিখলে, নতুন জিনিস এখানে যেটা শেখা হলো, এখানে বস্তুটা যতটা নামবে সেটা এখানে দুভাগে ডিভাইড হয়ে যাবে, যেহেতু দড়িটা এভাবে রয়েছে। ঠিক আছে, তো এটাকে বিভিন্নভাবে কেমনভাবে দেখানো হয়, ধরে নেওয়া হয় এর সরণ x1 নিচের দিকে, তাহলে এর সরণ x2 দিয়ে ধরে নেওয়া হয়। তাহলে কি লিখবো, তাহলে x1 ইকুয়াল টু 2x2, কারণ x2 দুবার হয়ে x1টাকে পাচ্ছে। এবার এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে v1 ইকুয়াল টু 2v2, তাহলে a1 ইকুয়াল টু 2a2, তাহলে a2 ইকুয়াল টু কত, a1/2। মানে এটাকে স্ন্যাপশট মেথড বলা হয়, ডেরিভেটিভ করে করে পাওয়া, মানে ডিসপ্লেসমেন্ট মেথডও বলা হয়। লাগবে না, জাস্ট নর্মালভাবে ভাবো, এদিকে দড়ি যতটা নামবে এদিকে দুটো দড়ি দিয়ে তাকে মেকআপ করবে, তাই এদিকে যে ত্বরণ হবে এই সিস্টেমের ত্বরণ তার অর্ধেক হবে, ব্যাস এইটুকুটাই। ওকে, আচ্ছা এবার এই জিনিসটাকেই অ্যাপ্লাই করব অন্য একটা অঙ্কের ক্ষেত্রে। দেখো কিভাবে অ্যাপ্লাই করে, সেম কনসেপ্ট অন্য একটা অঙ্কে অ্যাপ্লাই করব। এই অঙ্কগুলো একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, তাই অ্যাডভান্স লেভেল বলতে আইআইটি লেভেল ভেবো না, অ্যাডভান্স লেভেল বলতে এইচএসের থেকে অ্যাডভান্স লেভেল। তা যারা জয়েন্ট দেবে তাদের জন্য এই অঙ্কগুলো দরকার, যারা জয়েন্ট দেবে না তাদের জন্য এই অঙ্কগুলো দরকার নেই। মানে এখন যেগুলো অঙ্ক আমি করছি তাও জয়েন্টেও লাগবে না, বাট তবু শেখার জন্য দরকার, শিখে নাও। এইখানে একটা পুলি কানেক্ট করা আছে, পুলিটা এইভাবে রাখা আছে। কত উপরে পুলি না, কারণ আছে, কারণ এরকম একটা দড়ি এই পুলি থেকে কানেক্ট হয়ে এভাবে এসছে, সেই দড়ি দিয়ে আরেকটা বস্তুকে এখানে ঝোলানো আছে, সেই দড়ি দিয়ে একটা বস্তুকে এখানটায় ঝোলানো আছে, ঝুলিয়ে দিলাম। এবার সেই দড়ির সঙ্গে আরেকটা পুলি কানেক্ট করে দড়িটা এই জায়গাটায় লাগানো আছে। পুলিটা রয়েছে কোথায়, এই জায়গাটায়। তাহলে এখানটায় ফিক্সড পুলি এটা, মুভেবল পুলি এটা হলো। এবার কি করব, এই পুলির সাথে দড়ি দিয়ে একটা ব্লককে এখানে যুক্ত করে দেওয়া আছে এইভাবে। এই হলো তোমার টোটাল অঙ্কের পিকচার। ঠিক আছে, আচ্ছা এর ভরটা বলে দিয়েছে 2m, আর এই বস্তুটার ভরটা m। এবার ভেবে দেখো সিস্টেমটা কিভাবে কাজ করছে, এটাই মেন, সিস্টেমটা কি করে কাজ করে সেটা বোঝাটাই মেন। দেখো এই দড়িটা যদি x মিটার নামে, তাহলে সেটা এই দুটো দড়ির মধ্যে ডিভাইড হবে, সেম কনসেপ্ট। তাহলে এখানটায় যদি ত্বরণ হয় a, তাহলে এই ব্লকের ত্বরণ হবে a/2। ওকে, ব্যাস আর কিছু ভাবার নেই, এটুকুটাই বোঝাচ্ছিল।
এবার কি করব, এবার ইকুয়েশন ফেলো। এখানটায় নিচের দিকে mg, ওপরের দিকে t, সেই টেনশনটাই এদিকে t, এদিকে t হিসেবে কাজ করবে। হয়েছে? তাহলে ইকুয়েশন কি তৈরি হবে? ইকুয়েশন তৈরি হবে এই দুটো টেনশন মিলে এই ব্লকটাকে টানছে, তার মানে 2t ইকুয়াল টু 2m ইন্টু a/2। আর এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে mgর জন্য গতি, তাহলে mg মাইনাস টি এর বাধা ইকুয়ালস টু হবে ma। প্রশ্ন কি? প্রুভ দ্যাট এ ইকুয়াল টু, প্রুভ দ্যাট আমি বলছি না, এ আর টি এর মান নির্ণয় করতে হবে সেটা দেখাচ্ছি। তাহলে আমরা যদি 2 কেটে দিই, তাহলে 2t ইকুয়াল টু কত হচ্ছে আমার? ma হচ্ছে। তাহলে সেখান থেকে টি এর মানটা বের করো, সেটা হবে ma/2, এখানে বসিয়ে দাও। তাহলে mg মাইনাস ma/2 ইকুয়াল টু ma। তাহলে mg ইকুয়াল টু 3/2 ma, mm কেটে গেল, তাহলে a ইকুয়াল টু হলো 2g/3। ঠিক আছে, তার মানটা এখানে বসিয়ে দাও। তাহলে t ইকুয়াল টু m/2 ইন্টু 2g/3, 2 কেটে গেল, তাহলে t এর মানটা হলো mg/3। তাহলে t ইকুয়াল টু হলো mg/3। ঠিক আছে, দেখো সিস্টেমটা দেখে কত কমপ্লেক্স মনে হয়েছিল, কিন্তু আদৌ কোনো কমপ্লেক্সিটি কিন্তু এখানটায় নেই, যদি করতে পারো অঙ্কটা ঠিকঠাক। ঠিক আছে, চলে আসি নেক্সট অঙ্কতে, 14 নম্বর। তো সিস্টেম যেমনই হোক, সিস্টেম যতই কমপ্লেক্স হোক, যদি তোমরা ছবি আঁকতে পারো আর যদি কিভাবে সিস্টেম কাজ করছে সেটা বুঝতে পারো, তাহলে অঙ্ক করা কোনো ব্যাপার না। কিন্তু ছবিটাকে যদি ক্লিয়ার না করতে পারো, তাহলে অঙ্ক কোনোদিনই হবে না। 14 নম্বর অঙ্কতে চলে আসা যাক। একই কনসেপ্টের একটা অঙ্ক দেখাই, এখানটায় আছে সেটা 14 নম্বর অঙ্ক। ধরো একটা সাপোর্ট সিস্টেম, সেই সাপোর্ট সিস্টেম থেকে একটা ফিক্সড পুলি এখানটায় ধরো লাগানো আছে। সাপোর্ট সিস্টেমে ধরো একটা ফিক্সড পুলি লাগানো আছে। ওকে, আচ্ছা, এবার সেই ফিক্সড পুলি থেকে একটা ফোর্স কাজ করেছে এই দড়ি বরাবর, কত ধরলাম? 200 নিউটন। আচ্ছা, এবার এই পুলি থেকে একটা দড়ি, মানে ওই দড়িটাই পেঁচ খাইয়ে নামিয়ে দিলাম, আর এখানটায় দড়িটাকে কানেক্ট করে দিলাম এইভাবে। ওকে, তাহলে এখানটাতে আরেকটা পুলি দিয়ে দিলাম, যে পুলিটা তাহলে মুভেবল পুলি হিসেবে কাজ করছে। এই হলো তোমাদের ছবি। এবং এই মুভেবল পুলির সঙ্গে নিচের দিকে একটা 2 কেজি বস্তু বা 2 কেজি একটা ব্লক কানেক্টেড আছে, 2 কেজি। ওকে, এই হলো তোমার অঙ্ক। ফাইন্ড অ্যাক্সিলারেশন, এই কত বের করতে হবে, কার? এই বস্তুটার ত্বরণ বের করতে হবে। ওকে, তাহলে কি করে অঙ্কটা করব? দেখো এখানে যেটা ফোর্স হিসাবে কাজ করছে এফ, তার উল্টো দিকে থাকবে টি, সেই টিটা আসবে এখানটায়, সেই টিটা আসবে এখানটায়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? অপশনগুলো কি কি? অপশন এ 0, অপশন বি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন সি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন ডি 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো
এখানে এফ ইকুয়াল টু টি, যেহেতু বিষয়টা সেম, এফ ইকুয়াল টু টি ইকুয়াল টু 200 নিউটন। এখানে ত্বরণ কাজ করেছে এ, তাহলে এখানে আমরা নিচের দিকে লিখব কত, এমজি, আর উপরের দিকে কত, 2t। তাহলে 2t উপরে টানছে, এমজি বাধা দিচ্ছে, ইকুয়াল টু এম এ সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে মানটা বসিয়ে দাও। জি এর মানটা 10 ধরে নিয়েই কাজ করতে হবে। তাহলে 2 ইন্টু 200 মানে 2 ইন্টু 200 20। এম এর মান কত, 2 কেজি। জি এর মান কত, 10, ইকুয়াল টু এম এর মান কত, 200 নিউটন আছে। এই তো বললাম না, ভুল করেছি, 20 নিউটন আছে। তাই তো বলি, ম্যাচ করে না কেন, 20 নিউটন আছে, 200 নিউটন নাই। হ্যাঁ, 2 ইন্টু 20, 2 ইন্টু 10, এম এর মান কত, 2 ইন্টু এ, তাহলে কত হবে, 40 মাইনাস 20 ইকুয়াল টু 2a। তাই 2a ইকুয়াল টু কত, 20, a ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে অঙ্ক। ঠিক আছে, জাস্ট ইকুয়েশনটা ফর্ম করতে শেখা। দেখো এখানে আমরা ডবল ত্বরণ কেন ভাবলাম না, মানে এখানে a/2 কেন ভাবলাম না, কারণ আমার বলেই তো দিয়েছে এখানে এই ত্বরণ কাজ করছে এবং তার মানে তো নির্ণয় করতে বলেছে। এখানে তো আমার বলেনি এদিকে কত ত্বরণ করছে, মানে এদিকে সাপেক্ষে যেহেতু আমি এদিকে আসছি না, তাই এখানে আমার a/2 আনতে হচ্ছে না। যদি এদিকে ত্বরণ হতো তাহলে সেটা কত হতো, ডবল হয়ে যেত। দেখি প্রমাণ করে দেখি হয় কিনা। এফ এর মান কত, 20 নিউটন। এফ এর মান 20 নিউটন, তাহলে যদি এখানটায় একটা বস্তুকে ঝুলিয়ে দাও, তাহলে তার ক্ষেত্রে 20 নিউটনটা কি করে হবে, 20 নিউটনটা হবে 2 কেজি বস্তু যদি জি দিয়ে ঝোলানো থাকে, মানে ওখানে যদি একটা এমজি বলা যায়, এমজি 2 কেজি, 2 ইন্টু 10, 20 নিউটন, তখন তার ত্বরণ হবে কত, সেটা ভাবলেই ওদিকে ত্বরণটা বেরিয়ে যাবে। একটু করে দেখা যাক তো, টেস্ট করে কি হয়। ধরো এখানে 20 নিউটন নাই, এখানে একটা বস্তু ঝোলানো আছে যেটা নিচের দিকে এমজি কাজ করছে, তাহলে তার জন্য ইকুয়েশনটা কি হবে, তার জন্য অঙ্কটা পাল্টে যাবে, কি পাল্টাবে, এদিকে একটা ত্বরণ কাজ করবে, সেটা ধরে নিলাম a1, তাহলে কত হবে, mg মাইনাস টি ইকুয়াল টু এম a1। ঠিক আছে, টি এর মানটা কত, টি এর মানটা আগে তো ত্বরণ ছিল না, আগে তো সমান ছিল, কিন্তু এখন তো পাল্টাচ্ছে অঙ্কটা। এই a এর মানটা হবে 2a, a1 এর মানটা হবে 2a, না তখন ওটা আলাদা অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটার জন্য এফ দিয়েই হবে অঙ্কটা। ধরো এই ব্লক দেওয়া আছে, তাহলে অঙ্কটা কি হবে, নতুনভাবে একটা আবার অঙ্কটা করা যাক ব্লক সিস্টেমের জন্য। ধরো এখানে একটা ব্লক দিয়ে দিয়েছি, তাহলে তখন অঙ্কটা কি হবে, সেক্ষেত্রে বলে দিয়েছি এখানে এ, তাহলে আমাদের এখানে কত আসবে, 2a ত্বরণ আসবে এদিকে, একই কনসেপ্টে। তাহলে এখন ইকুয়েশন কি হবে, mg মাইনাস টি ইকুয়াল টু 2ma এক নম্বর, আর এই ক্ষেত্রে 2t মাইনাস mg, দুটা সেম বস্তু মানে সেম ভরের বস্তু যদি আমরা ধরে নিচ্ছি, ইকুয়াল টু কত হবে, ma। ঠিক আছে, তাহলে কার মান জানি আমরা, এম এর মানটা জানি, এম এর মানটা 2 কেজি, তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে, 2mg মাইনাস 2t ইকুয়াল টু 4ma, 2t কেটে গেল, তাহলে কত হলো, mg ইকুয়াল টু 5ma, m কেটে গেল, a ইকুয়াল টু হলো g/5, মানে কত, 10/5, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে অঙ্কটা পাল্টে যাবে এবং ওই বস্তুটার ত্বরণ কত হবে, ওই বস্তুটার ত্বরণ হবে 2a, মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আগের অঙ্কটায় এখানটা কোনো ব্লক ছিল না, তাই ওখানে কোনো ত্বরণ আসেনি। আগের অঙ্কটায় এখানে একটা ফোর্স দেওয়া ছিল, সেই জন্যই আগের অঙ্কটায় অপশানটা এফ, এফ এর মান যেটা বেরোলো 10, সেটাই হবে অ্যান্সার।
দেখো সামান্য একটু চেঞ্জ করার জন্য গোটা অঙ্ক কিভাবে পাল্টে যায়। ঠিক আছে, আমি ভেবেছিলাম পাল্টাবে না কিছু, কিন্তু দেখলাম না, হচ্ছে না সেরকম, অঙ্কটা পাল্টে যাচ্ছে। সুতরাং যেটা দেওয়া আছে সেটা দিয়েই ভাবা বেটার, অন্য কিছু করতে গেলে অন্য অঙ্ক হয়ে যাবে। নেক্সট চলে আসি, আর 3-4টা অঙ্কই আছে। 20 নম্বর অঙ্ক, এখানে কোনো মান টান দেওয়া নাই এখানটায় ছবিতে, তো আমি জাস্ট ইকুয়েশন ফর্ম করতে শিখাচ্ছি কী করে ইকুয়েশন ফর্ম করতে হয়। 20 নম্বরতে না, আমাদের 15 নম্বর অঙ্ক হবে। 15 নম্বর অঙ্ক দেখতে খুব কমপ্লেক্স সিস্টেমগুলো, কিন্তু অঙ্ক কমপ্লেক্স নয়, অঙ্ক খুব সহজ। এরকম একটা নততল আছে, মানে এটা হলো নততল আর পুলির কম্বিনেশন। দেখো প্রথম দিন আমি তোমাদের কোনো কম্বিনেশন শেখাইনি, প্রথম দিন জাস্ট অঙ্কগুলো কী করে করতে হয় সেই পদ্ধতি শিখিয়েছি। আজকে আমি সিস্টেমগুলোকে কম্বাইন করছি। তো বিভিন্ন রকমভাবে সিস্টেমগুলোকে কম্বাইন করা যেতে পারে। ধরো এখানে একটা বস্তু রাখা আছে, যেহেতু মান দেওয়া নেই তাই ভর m1 ধরে নিলাম। এবার একটা দড়ি এভাবে বস্তু থেকে বেরিয়ে গেছে, দড়িটা গিয়ে এখানে একটা পুলির মাধ্যমে দড়িটা চলে গেছে উপরের দিকে, তাহলে এইভাবে পুলিটা এখানটায় রয়েছে, বুঝেছে? এবার পুলিটা ধরে নাও মাটির সঙ্গে ফিক্সড করা আছে, আর উপরের দিকে গিয়ে সেটা আবার একটা পুলি দিয়ে ঘুরেছে, আবার একটা পুলি দিয়ে ঘুরে এখানে একটা বস্তুর সঙ্গে গিয়ে ঝুলেছে। তাহলে এখানে আবার একটা পুলি এঁকে দাও এবং এখানটায় একটা সাপোর্টের জায়গা থেকে এই পুলিটাকে কানেক্ট করে দাও। ঠিক আছে, আই থিঙ্ক এখানে ত্বরণ বের করতে হবে। তাহলে কি করে ভাববো, এখানে m1 বা এটাকে m2g করব, এটাকে m1g করব, এদিকে যদি টেনশন T কাজ করে এদিকেও T কাজ করবে, সেটা একে টানবে, তাহলে এদিকে একটা T টান কাজ করছে, এবং অভিকর্ষজ ত্বরণের জন্য বস্তুটা অলরেডি নিচের দিকে একটা mg সাইন থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় mg সাইন থিটা পাবে। নততলের ডিভাইশনটা করছি, এবং এই যে r ইকুয়াল টু mg cos থিটা, সেটা আগের মতোই থাকবে। ওকে, তাহলে এই বস্তুটার জন্য কি হবে, নিচের দিকে যদি ত্বরণ a হয়, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি m2g মাইনাস t ইকুয়াল টু m2a। ঠিক আছে, আর এই বস্তুটার ক্ষেত্রে ত্বরণটা আলটিমেটলি এই হবে। কেন বলো তো, কারণ এদিকে যদি দড়িটা 2 মিটার নামে, এই দড়িটাও 2 মিটারই উঠবে, তাহলে এই দড়িটাও 2 মিটারই আসবে, তাহলে এই বস্তুটার ত্বরণও এ হবে। তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি, mg সাইন থিটা এবং t দুটা মিলিয়ে এ সৃষ্টি করেছে, তার মানে t প্লাস m1, অ্যাকচুয়ালি mg তো না m1, কারণ এখানে m1 ভরে বস্তু ধরে নিয়েছি, t প্লাস m1g সাইন থিটা দুটা মিলিয়ে তৈরি করেছে m1a। বাহ, ভালো অঙ্ক, সিস্টেমটাকে ভাবতে পারাটা মেন। ঠিক আছে, তো একটু যদি মান ধরে নিয়ে ভাবা যায় তাহলে অঙ্কটা হয়ে যায়। তোমরা ধরতে পারো এটাকে 2 কেজি, এটাকে 4 কেজি দিয়ে মান বসাও, দেখবে অঙ্ক হয়ে গেছে। নেক্সট সিস্টেমে চলে আসি। এখানে আর দুটো সিস্টেম আছে তোমাদের দেখানোর মতো, মিটালাম এটা। ইকুয়েশনগুলো যদি বুঝতে না পারো, গুগল মিটে যখন আমরা ক্লাস করব তখন সেইখানটায় তোমরা বলবে, আমি সেখানটায় ব্যাপারটাকে আবার ভেঙে বুঝিয়ে দেব। আপাতত
জাস্ট তোমরা বুঝছো ধরে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। পরের অঙ্ক 16 নম্বর। একটা পুলির সঙ্গে একদিকে একটা ব্লক, একদিকে দুটো ব্লক, ভালো কথা। তাহলে এখানে ধরো একটা সাপোর্ট সিস্টেমের সঙ্গে একটা পুলি কানেক্টেড আছে, সেই পুলির সঙ্গে এদিকে একটা ব্লককে ঝুলিয়ে দিয়েছি, আর এদিকে পরপর দুটো ব্লককে ঝুলিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই ব্লকটাকে বলেছে 2m, এই ব্লকটাকে বলেছে 3m, এই ব্লকটাকে বলেছে m। ওকে, এবার দেখিয়েছে এখানটায় এ ত্বরণ কাজ করছে উপরের দিকে, অ্যান্ড ফাইন্ড এ, এটা হলো প্রশ্ন। এবার তার অপশন কি? অপশন হলো g/3, বি অপশন হলো 2g/3, অপশন সি 2g/5, অপশন ডি g/2। আচ্ছা, এখানটায় দেখো একটা ছোট্ট ট্রিক কাজে লাগাবো। কি ট্রিক? দেখো, এর আগে যখন আমরা অঙ্ক করেছিলাম, মানে এর আগে একটা অঙ্ক করেছিলাম যেখানে একটা ব্লকের সঙ্গে আরেকটা ব্লক লাগানো ছিল, এবং আমরা এই T1 এর মানটা বের করেছিলাম। কি লিখেছিলাম? এটা M1, এটা M2, তাহলে T1 এর মান লিখেছিলাম M1 প্লাস M2 ইন্টু জি। কথাটার মানে কি? কথাটার মানে হলো এই দড়িটার সাপেক্ষে এই দুটো বস্তু মিলিতভাবে সিঙ্গেল সিস্টেম হিসেবে কাজ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা দুটাকে মিলিয়ে একটা সিস্টেম ধরে নিয়ে ইকুয়েশন বানাতে পারি। তাহলে দুটোরই ত্বরণ নিচের দিকে এ কাজ করছে ধরে নিচ্ছি, এবং দুটো মিলিয়ে 5m আছে ওখানে কানেক্টেড, এটা ধরে নেব। ওকে, তাহলে এখানটায় mg কাজ করছে, এখানে মিলিতভাবে 5mg কাজ করছে, এখানে t আছে, এখানে t আছে। তাহলে কি হবে? t মাইনাস mg ইকুয়াল টু ma, আর এখানে ত্বরণ নিচের দিকে, তাহলে 5mg মাইনাস টি ইকুয়ালস টু অবশ্যই 5ma, ঠিক আছে। তাহলে যোগ করে দাও, টি কেটে গেল mg থেকে, তাহলে 4mg ইকুয়াল টু 6ma, mm কেটে গেল, তাহলে a ইকুয়াল টু কত হলো? 4g/6 মানে 2g/3 হয়ে গেল অঙ্ক, ঠিক আছে। তো জাস্ট আগের অঙ্কের একটা কনসেপ্ট কাজে লাগালাম, অঙ্কটা কনসেপ্ট কাজে লাগিয়ে কত ইজিলি অঙ্কটা হলো দেখে নাও। নেক্সট আর একটা খুব পপুলার অঙ্ক করাচ্ছি, মানে এই টাইপের অঙ্কের ছবি তোমরা প্রত্যেক বই তোমরা পেয়ে যাবে। তো কিভাবে করতে হয় সেটা দেখে নাও। আচ্ছা, 17 নম্বর অঙ্ক। 17 একটা ব্লক আছে বড় সড়ো, ফিক্সড, এখানটায় কোনো মুভমেন্টের ব্যাপার নেই, দুদিকে দুটো পুলি কানেক্টেড, এদিকে একটা পুলি কানেক্টেড এবং এদিকে আরেকটা পুলি কানেক্টেড, দুদিকে দুটো পুলি কানেক্ট করা আছে। আচ্ছা, এবার কি মাঝখানটায় ধরো একটা 6 কেজির বস্তুকে রাখা আছে, তাহলে পুলির মাথা দিয়ে একটা দড়ি, বস্তুটাকে একটু বড় করি তাহলে সেটার মাছ দিয়ে যাবে না, একটা দড়ি এখানে কানেক্টেড, আবার এখান থেকে আরেকটা দড়ি বেরিয়ে এখানে কানেক্টেড, দিয়ে এটা ঝুলে গেছে এখানে, এটা ঝুলে গেছে এদিকে, হয়েছে। তাহলে এটা এদিকে ঝুলে একটা বস্তুর সঙ্গে জুড়ে গেছে, এটা এদিকে ঝুলে আরেকটা বস্তুর সঙ্গে জুড়ে গেছে। ওকে, আচ্ছা, এবার এটা 1 কেজি, এই বস্তুটা 1 কেজি ভর,
এই বস্তুটা 3 কেজি ভর আর এই বস্তুটা 6 কেজি ভর। এখানেও ত্বরণ জানতে চেয়েছে সিস্টেমের কত ত্বরণ হবে, আর জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে হবে। ত্বরণটাকে দেখিয়ে দিয়েছে এদিক বরাবর ক্রিয়াশীল রয়েছে। এবার জাস্ট ইকুয়েশন বানানোর পালা। কিরকম? প্রথমে এর ক্ষেত্রে ভাবা যাক। এর ক্ষেত্রে এটা যদি m1 হয় তাহলে m1g কাজ করছে নিচে, t1 টেনশন উপরের দিকে m1a কাজ করছে। কেন? কারণ আলটিমেটলি এটা তো ত্বরণ এদিকে যাচ্ছে, এটা ত্বরণ এদিকে মানে এটা উপরে ত্বরণ আর এই বস্তুটার নিচে ত্বরণ। ওকে, তাহলে কি লিখবো? তাহলে লিখবো t1 মাইনাস m1g ইকুয়ালস টু m1a। আচ্ছা, এবার এই বস্তুটার কথা ভাবো। এদিকে কাজ করছে t1, এদিকে কাজ করবে t2, এখানে কাজ করবে t2, এখানে কাজ করবে, এটা যদি m2 ধরে নিই এই ব্লকটাকে, আর এটাকে যদি m3 ধরে নিই তাহলে এটা m3g কাজ করবে। ওকে, তাহলে এই ব্লকটার কথা ভাবো। t2 টানছে, t1 বাধা দিচ্ছে, তাহলে কি লিখবো? t2 মাইনাস t1 ইকুয়ালস টু m2a। আচ্ছা, এবার এই ব্লকটার কথা ভাবো। এই ব্লকটার ক্ষেত্রে এটা হলো m3a, তাহলে m3g টানছে মাইনাস t2 বাধা দিচ্ছে ইকুয়াল টু m3a। আমার a লাগবে না, তা t1 t2 তো মানে প্রয়োজনীয় নাই, যোগ করে দাও। t1 কাটলো, t2 কাটলো, কি পেলাম? m3 মাইনাস m1 ইন্টু g ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু a। হয়ে গেল অঙ্ক। তাহলে a ইকুয়াল টু কত হলো? m3 মাইনাস m1 বাই m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু g। ইকুয়েশন যদি বানাতে শেখো তাহলে সিস্টেম নিয়ে ভাবতে কম হবে, সিস্টেম খুব ইজিলি সলভ হবে। তাহলে a ইকুয়াল টু হবে কত? m3 মাইনাস m1, তার মানে কত? 3 ওখানে, 1 এখানে, তাহলে এখানে হবে 3 মাইনাস 2, আর এখানে কত হবে? m1 হলো 1, m2 হলো 6, m3 হলো 3, তাহলে 1 প্লাস 6 প্লাস 3, জি এর মান 10। তাহলে a ইকুয়াল টু কত হলো? 3 থেকে 2 বাদ দিলে, 3 থেকে 2 বাদ না, 3 থেকে 1 বাদ, ব্রেন আগে কাজ করছে। 2 নিচে কত? 3 এর 1 4, 6 এর 4 10 ইন্টু 10 কেটে গেল, তাহলে a ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন কি কি ছিল? 0, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে 4টা অপশন ছিল। কি কি? একটা অপশন ছিল 0, আমার অ্যাকচুয়ালি অপশনগুলো আগে দেওয়া উচিত। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো 4টা অপশন। চলে আসি, আর 3টা অঙ্ক আছে 18 নম্বর অঙ্কতে। সিস্টেমগুলো কঠিন না, কিন্তু এই যে আঁকতে হচ্ছে প্রতিবারে, একে আমাকে সলভ করতে হচ্ছে, যথেষ্ট বাজে ব্যাপার। মানে প্রথমত ঝামেলাদায়ক, দ্বিতীয়ত সময় লাগছে, তোমাদের ভিডিও বড় হচ্ছে, তোমাদের বিরক্তি আসছে, কিন্তু কিছু করার নাই, করতে তো হবে। কারণ আমি এটার জন্য আবার একটা ভিডিও বানাতে চাইছি না, একটাতেই যতক্ষণ হোক করে দিই। তোমরা একদিনে না হয় 2 দিনে দেখো, কিন্তু জায়গাটা এক জায়গায় থাকলে তোমাদের কাজে লাগবে, সব বেশি ভালো, হারিয়ে যাবে না। মানে এটাকে তোমরা নিউটনস ল অফ মোশনের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কর ভিডিও হিসেবে ভাবতে পারো। তো যারা এইচএস দিচ্ছ তাদের সবার জন্য প্রয়োজন নাই, তাই সবার এটা করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই।
শুধু এইচএস যারা অনলি এইচএস যারা ক্যান্ডিডেট তারা এখানে বাদ দিতে পারো। 18 নম্বর 18 নম্বর অঙ্ক, অঙ্ক দেখেই ভয় পেয়ে যাবে এমন অঙ্ক, কিন্তু যখন অঙ্কটা সলভ করবে তখন দেখবে ও এটা ছিল, এটা তো সোজা, এরকম মনে হবে। এই অঙ্কের ব্যাপারগুলো এরকম। আচ্ছা, এখানটাতে এই জায়গাটা একটা পুলি লাগানো আছে, এই রকম ভাবে এই পুলিটা লাগানো আছে। এবার এখানটায় একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া আছে পুলির সাথে কানেক্ট করে। ভাবো অঙ্ক কেমন। এই অ্যাঙ্গেলটা থিটা, দড়ি দিয়ে এই বস্তুটা লাগানো আছে, আর এদিকে ঝুলিয়ে দিয়েছি, ঝুলিয়ে দিয়ে ছেড়ে দিইনি, ঝুলিয়ে দিয়ে আরেকটা পুলি দিয়ে কানেক্ট করেছি। ভয়ঙ্কর সিস্টেম। এটা টেনে দাও লম্বা করে, লম্বা করে টেনে দিয়ে আরেকটা পুলি দিয়ে কানেক্ট করে দাও আরেকটা ভরের সঙ্গে। এইভাবে কানেক্ট করে দিলাম আরেকটা ভরের সঙ্গে। এই তাহলে এইখানটা একটা পুলি আছে, যে পুলিটা দড়িটাকে ঘুরিয়েছে। তাহলে পুলির কাজ কি? পুলির কাজ হলো বলের ডিরেকশনকে ঘুরিয়ে যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা হলো পুলির মেন কাজ। আচ্ছা, দুটোই ক্যাপিটাল এম, মানে এখানেও ক্যাপিটাল এম, এটাও ক্যাপিটাল এম। এবার ভাবো সিস্টেম কিভাবে কাজ করছে। সিস্টেম এখানে কাজ করবে, এখানে যেহেতু নততল আছে, এদিকে সিস্টেমটা ত্বরণ সহ পড়তে থাকবে, সেই ত্বরণটা এর উপরে এদিকে কাজ করবে। তাহলে এখানে একটা এমএ আসবে, এখানেও একটা এমএ আসবে। ঠিক আছে, এভাবে সিস্টেমটা কাজ করবে। এবার এই এমএ সৃষ্টির জন্য এখানে একটা টেনশন দেই, সেই টেনশনটা এই দড়িটা উপরের দিকে দিচ্ছে, আবার এই পুলির সাপেক্ষে ভাবলে টিটা কাজ করছে নিচের দিকে। ওকে, আর এখানে একই দড়ি, সেই টেনশনটা এদিকে থাকলো, আর এদিকে আসলো ক্যাপিটাল এমজি সাইন থিটা। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা কি কি বানাবো দেখো। প্রথমত ক্যাপিটাল টি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ, আচ্ছা অপশনগুলো দিয়ে দিই। এখানে টেনশন ইকুয়াল টু কত জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তোমরা অপশনগুলো অঙ্কটা আমি করার আগে নিজেরা পজ করে অঙ্কটা করতে পারো। 2/3 mg sin থিটা, অপশন এ 2/3 ক্যাপিটাল mg sin থিটা, অপশন বি 3/2 mg sin থিটা, 3/2 ক্যাপিটাল mg sin থিটা, অপশন সি হাফ mg sin থিটা, হাফ ক্যাপিটাল mg sin থিটা, অপশন ডি 2 mg sin থিটা। আচ্ছা, এই হলো চারটা অপশন, দেখো কোনটা মিলে। তো কি করব, প্রথমত ওটা করি। ক্যাপিটাল টি ইকুয়াল টু এম এ, এখানে আর কোনো বাধা নাই, তাহলে এটা থাকলো 1 নম্বর ইকুয়েশন। এখানে দড়িতে কোনো ব্লক টক নাই, তাই ত্বরণ ফরণ নাই, তাই এখানে এটা কোনো ফ্যাক্টর করে না, চলে আসে এটাতে। কোন দিকে গতি? নিচের দিকে গতি। তাহলে এমজি সাইন থিটার জন্য সৃষ্টি হচ্ছে গতি, বাধা দিচ্ছে টি, ইকুয়ালস টু হবে ক্যাপিটাল এম এ। হয়ে গেল অঙ্ক। ক্যাপিটাল এম এর জায়গায় টি বসিয়ে দাও এখানে, তাহলে এমজি সাইন থিটা মাইনাস টি ইকুয়াল টু টি, তাহলে 2t ইকুয়াল টু এমজি সাইন থিটা, তাহলে টি ইকুয়াল টু কত? এত সোজা, হাফ এমজি সাইন থিটা। ভেবে দেখো, তোমরা যখন অঙ্কটা প্রথম দেখেছিলে পিকচারটা দেখে কি মনে হয়েছিল? বাপরে, এটা কি অঙ্ক! দেখো এটা কি অঙ্ক, এইটুকুটা। ঠিক আছে, তো মেন হলো ইকুয়েশন তৈরি করা, পিকচার আঁকো, ইকুয়েশন তৈরি করো, যে কোনো অঙ্ক হবে। চলে আসি নেক্সট অঙ্ক। চলে আসি নেক্সট অঙ্ক 19 নম্বর।
শান্তি লাগছে। আর একটা অঙ্ক করলে আমার ছুটি। আমি নিজেও বোর হয়ে গেছি অনেকক্ষণ ধরে অঙ্ক করে করে। 19 নম্বরটা কি আছে? মোটামুটি সব অঙ্ক আমরা করে ফেললাম। আও দেখো, এটা বেসিক্যালি একটা কনসেপচুয়াল অঙ্ক। 19 নম্বর অঙ্ক, এটা কোনো কঠিন অঙ্ক না। ধরো একটা দড়ি আছে, ঠিক আছে? এবার সেই দড়িটা তোর এভাবে রাখা আছে, মাটিতে রাখা আছে। এবার বলেছে দড়ির এক প্রান্তে F1 বল প্রয়োগ করা হচ্ছে, দড়ির অপর প্রান্তে F2 মানের বল প্রয়োগ করা হচ্ছে। এবার দড়িটার মোট টোটাল ভর ক্যাপিটাল এম, দড়িটার মোট ভর ক্যাপিটাল এম, 1/3 অংশে, কোনো একটা প্রান্ত থেকে 1/3 অংশে, তো প্রথম প্রান্ত এটা ধরে নিচ্ছি, এটা থেকে 1/3 অংশে যে ক্রস সেকশনটা আমরা অঙ্কন করতে পারবো, এই জায়গাটায় কি পরিমাণ টেনশন কাজ করবে, এটা হলো প্রশ্ন। ঠিক আছে, এই 1/3 অংশে কি পরিমাণ টেনশন কাজ করবে, এটা হলো প্রশ্ন। তো মানগুলো বলে দিই। এম এর মানটা হলো 3 কেজি, 1/3 অংশ, তার মানে এটা হলো 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এটা হলো 20 সেন্টিমিটার দৈর্ঘ্য। F1 এর মান বলেছে 20 নিউটন, আর F2 এর মান বলেছে 32 নিউটন। ওকে, আর অপশনগুলো কি কি? অপশন এ 36 নিউটন, অপশন বি 12 নিউটন, অপশন সি 64 নিউটন, অপশন ডি 24 নিউটন। এখানে প্রথমেই অঙ্কটাকে তোমাকে কনভার্ট করে নিতে হবে তোমার চেনা একটা অঙ্কতে। কিরকম? প্রথম কাজ আমরা যেটা করব, নেট ফোর্স কতটা কাজ করছে সেটা বের করো। তাহলে F1 20, F2 32, তাহলে নেট ফোর্স কাজ করছে কতটা? নেট ফোর্স F2 মাইনাস F1 ওদিকে কাজ করছে 12 নিউটন। তাহলে নেক্সট পিকচারটা যদি আমরা আঁকি, তাহলে আমরা এরকম বলতে পারি যে আমার দড়িটা এরকম রাখা আছে, সেই দড়িটায় দুদিকে বল প্রয়োগ করার বদলে একদিকে বল ক্রিয়াশীল হচ্ছে, এবং একদিকে ক্রিয়াশীল বলের মান কত? সেই একদিকে ক্রিয়াশীল বলের মান 12 নিউটন। ওকে, বা তোমরা যদি এভাবে না ভাবতে চাও, না ভাবলেও চলবে, এটা জাস্ট তোমাদেরকে দেখালাম কোন দিকে ত্বরণ কাজ করবে সেটা বোঝানোর জন্য। তো এদিকে 12 নিউটন, তাহলে গোটা সিস্টেমটা এইদিকে ত্বরণ কাজ করছে। আচ্ছা, আর একটু ভেঙে বলি, দড়িটাকে তোমরা দুটো ব্লক সিস্টেমে ভেঙে নাও। এটা একটা ব্লক এবং এটা একটা ব্লক, জাস্ট রূপক। তাহলে এইটুকুটার ভর M1, এইটুকুটার ভর M2। তাহলে 3 কেজি ভর 10 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার ইকুয়ালি ডিভাইডেড। তাহলে M1 এর মান কত? 1 কেজি। M2 এর মান কত? 2 কেজি। ঠিক আছে, তাহলে এখানটায় 32 নিউটন বল কাজ করেছে। এই হলো দড়ি দুটির মধ্যবর্তী টান টি, এখানটায় টি, উল্টো দিকে 20 নিউটন। নেট ফোর্স না ধরলেও অঙ্ক হবে, ধরো ধরলাম না, আবার ভাবতে হচ্ছে, আর ভাববো না। তাহলে 32 মাইনাস টি ইকুয়াল টু 2a, এর ত্বরণ a, এটা মাইনাস বাধা ইকুয়াল টু 2a। আর এর ক্ষেত্রে কি হবে? t মাইনাস 20 ইকুয়াল টু 1 ইন্টু a। টি এর জন্য গতি 20 নিউটন বাধা,
তাহলে সেটা কত হবে, এর ভর 1 ইন্টু এর ত্বরণ সামনের দিকে এ। তাহলে আমরা কি করব, এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এখান থেকে এর মানটা আসছে কত, t-20। তাহলে সেটা এখানটায় বসিয়ে পাই 32 মাইনাস টি ইকুয়াল টু 2 ইন্টু t-20। 32 মাইনাস টি ইকুয়াল টু 2t মাইনাস 40। এদিকে চলে আসলো, তাহলে কত হলো, 4 আর 3 7 72 ইকুয়াল টু 3t। তা টি ইকুয়াল টু কত হলো, 72/3। 3 দুগুণে 6 24, 3 24 72। তা টি ইকুয়াল টু 24 নিউটন। এই হলো অঙ্ক। ঠিক আছে। আচ্ছা, নেট ফোর্স দিয়ে করে কি তো হয় কিনা, আশা করি হবে, তবে করে দেখিনি আমি, করে দেখা যাক। মিটাবো, এটা মিটিয়ে দিলাম। ধরো আমি অঙ্কটাকে, একই অঙ্ককে নেট ফোর্স দিয়ে করতে চাইছি, দেখি নেট ফোর্স দিয়ে অঙ্কটা হয় কিনা। তো নেট ফোর্স ভাবতে হলে 20 নিউটনটাকে এখানে রাখা যাবে না, 20 নিউটনটাকে আউট করে দিতে হবে। তাহলে একটা দড়িকে দুটো ব্লক সিস্টেমে ভেঙে নেওয়া গেল, এটা এখানকার শিখার। পরের চ্যাপ্টারে দেখবে একটা শেকলের অঙ্ক থাকবে, সেই শেকলের অঙ্কতে এটা কাজে লাগবে। ঠিক আছে। তাহলে এখানে কাজ করছে 12 নিউটন। তাহলে কি করব, 12 নিউটনের টান টি এর বাধা ইকুয়াল টু 2a, আর এখানে টি ইকুয়াল টু এ, 1 ইন্টু এ। তাহলে এখানে টি এর মানে এ বসিয়ে দাও, না এর মান টি বসিয়ে দাও। তাহলে কত হবে, 12 মাইনাস টি ইকুয়াল টু 2 ইন্টু, হবে না, 2 ইন্টু টি। 3t ইকুয়াল টু 12, টি ইকুয়াল টু কত, হচ্ছে না, ম্যাচ করবে না। নেট ফোর্স দিয়ে ভাগিস করিনি, নেট ফোর্স দিয়ে করতে গেলে হতো না, নেট ফোর্স দিয়ে করতে গেলে হতো না, নাকি হতো? যাই হোক, তোমরা একটু ভেবে দেখো নেট ফোর্স দিয়ে হবে কিনা। আমার দেখলাম নেট ফোর্স দিয়ে হলো না, যদি হয় জানিও। আমার মনে হয় না নেট ফোর্স দিয়ে হলো, কারণ 12 নিউটন এদিকে টানলো, টি দিল বাধা, হ্যাঁ টেনশনটা আলাদা হয়ে যাবে। তো আমি যদি এখানে কোনো ফোর্সই না ধরি, তাহলে এখানে টেনশন তো আলাদা হবেই। হ্যাঁ ঠিক আছে, নেট ফোর্স দিয়ে করলে হবে না, এখানে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে অঙ্কটা করতে হবে। কারণ আমি যদি বলি এখানে কোনো টানই নাই, তাহলে এখানে যে টানটা পড়ছিল সেই টানটা কোথা থেকে আসবে? নেট ফোর্স দিয়ে করলে হবে না, দুটো ফোর্সকে দুদিকে ধরেই অঙ্কটা করতে হবে। ভাগ্যিস করে দেখলাম, নাহলে আমাদের মাথায় এরকম একটা ব্যাপার থেকে যেত যে এই অঙ্কটা নেট ফোর্স দিয়েও তো করা যেত, তা নেট ফোর্স দিয়েই করে দেখি, তাহলে ছোট হবে। যাই হোক, 20 নম্বর অঙ্কটা কোনো ইকুয়েশন সলভিংয়ের অঙ্ক করাবো না। 20 নম্বর অঙ্কটা খুব পপুলার একটা অঙ্ক করাবো, এবং কেন করাবো সেটা বলে দিই। যত জায়গায় আমি অঙ্ক দেখেছি এই চ্যাপ্টারের, সব জায়গাতে এই অঙ্কটা আমি কমন পেয়েছি। ঠিক আছে। একটি বল একটা দেওয়ালে ধাক্কা মারল। লাস্ট অঙ্ক আজকের 20 নম্বর অঙ্ক। একটা দেওয়াল, দেওয়ালটা খুব বাজে হয়ে গেল, হ্যাঁ এটা একটা দেওয়াল, একটা বল একটা দেওয়ালে ইলাস্টিক্যালি ধাক্কা মারলো দেওয়ালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এটা যদি আমার অভিলম্ব হয়, ডটেড করে দেওয়া অভিলম্বকে, এটা যদি অভিলম্ব হয়, অভিলম্বের সঙ্গে বলটা গিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাক্কা মারলো, তাহলে বলটা বেরোবেও এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাক্কা মারলো, বলটা বেরোলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হলো তোমার দেওয়াল। তাহলে এখানে একটা বল রাখলাম, এখানে সেই বলটা এদিকে ইলাস্টিক্যালি যেহেতু, তাহলে এই বলের যেটা এমভি হবে এখানেও কিন্তু সেই এমভিটাই থাকবে। এবার প্রশ্ন কি, দেওয়ালে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এখানে এম বলে দিয়েছে 0.5 কেজি, ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ড, টি এর মান
0.25 সেকেন্ড, এর মান মানে অপশন কি 48 নিউটন, অপশন বি 24 নিউটন, অপশন সি 12 নিউটন, অপশন ডি 96 নিউটন। দেখো একই রকম একটা অঙ্ক তোমরা করেছিলে, একটা ক্রিকেট বল যখন ব্যাট দিয়ে আঘাত করা হয়। তো এটা আমি কেন করাচ্ছি, ক্রিকেট বল যখন ব্যাট দিয়ে আঘাত করা হবে তখন ফাইনালটাকে, যেহেতু ব্যাট দিয়ে মারলাম, ফাইনালটাকে পজিটিভ ধরবো, ইনিশিয়ালটাকে নেগেটিভ ধরবো। কিন্তু একটা বল যখন গিয়ে একটা দেওয়ালে ধাক্কা মারছে, ইনিশিয়ালটা পজিটিভ, ফাইনালটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই যে ধাক্কা মারলো, তাহলে তার এদিকে আসবে এমভি ভ্যালু, এদিকে হলো তোমার এমভি ভেক্টর, তার একটা উপাংশ যাবে এই বরাবর আর একটা উপাংশ যাবে এই বরাবর। তাহলে যদি 30 হয় তাহলে এদিকে হবে কত, এমভি সাইন 30, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এদিকে যদি বলটা বেরিয়ে যায়, এই উপাংশটা কত, এমভি কস 30, সেটা একই থাকবে, জাস্ট অপোজিট ডিরেকশনে এমভি সাইন 30 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম P1 ইকুয়াল টু এমভি সাইন 30, ফাইনাল মোমেন্টাম P2 মাইনাস এমভি সাইন 30, এটাই বোঝায়। ঠিক আছে, যে এমভি সাইন 30টা মাইনাস এমভি সাইন 30 হয়ে গেল, যে সেটা কেন হলো সেটা বোঝায়, এটাকে প্লাস ধরবো এটাকে মাইনাস ধরবো। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত, তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম তাকেই বলা হয় ফোর্স, তার মানটা কত হবে, এমভি সাইন 30 মাইনাস অফ মাইনাস এমভি সাইন 30, যাই করো এই ব্যাপারটাই আসবে বাই টি। হয়েছে, তাহলে মানটা বের করো, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, 2 এমভি সাইন 30 বাই টি, তাহলে 2 এম এর মান কত 0.5, ভি এর মান কত 12, সাইন 30 কত হাফ, টি এর মান কত 0.25, বাহ, হাফ 2 কেটে গেল, তাই না? তাহলে ক্যালকুলেশন কি হবে, 50/25, তাহলে হলো কত, উপরে হলো 50 × 12/25, কেটে গেলে হলো 2, 12 দুগুণে 24, 24 নিউটন হবে অ্যান্সার। এই হলো 24 নিউটন। দেখো দু রকমের অঙ্ক, একটা হলো ব্যাটকে বল দিয়ে মারা, আর একটা হলো বল গিয়ে দেওয়ালে মারা। দুই রকমের অঙ্কে দুটো জিনিসকে প্লাস মাইনাস ধরা হয়। এই অঙ্কে বল এসে লাগাটা পজিটিভ, বল বেরিয়ে যাওয়াটা নেগেটিভ, কিন্তু ব্যাট দিয়ে যখন মেরেছিলাম তখন ব্যাটের মারাটা পজিটিভ আর ব্যাটে যখন বল এসে লাগলো সেটাকে নেগেটিভ ধরে কাজ হয়েছিল। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আজকের অঙ্ক। লাস্টের পিকচারটা যদি ক্লিয়ার না হয়, আমি অ্যাঙ্গেলটা একটু বড় করে দেখাই তাহলে ক্লিয়ার হতে পারে। ধরো এখানে একটা বল আসছিল এমভি নিয়ে, তাহলে তোমরা এখানটায় এমভিটাকে এখানে দেখাও। ঠিক আছে, এটা ধরো অনুভূমিক রেখা, আগের অঙ্কে এটা থিটা ছিল, তার মানে তোমাদের এটা থিটা, তাহলে কি তৈরি হলো, এদিকে এমভি কস থিটা তৈরি হলো আর এইদিকে এমভি সাইন থিটাটা তৈরি হলো। ওকে, ধাক্কা খেয়ে সেম অ্যাঙ্গেলে ব্যাক করলো, ধাক্কা খেয়ে সেম অ্যাঙ্গেলে ব্যাক করলো, তাহলে এইদিকেই তোমার এমভিটা রয়েছে, তার মানে এই উপাংশটা
তোমার যদি এমভি হয় তাহলে তার কস উপাংশটা যেহেতু এটা থিটাই ধাক্কা খেয়ে সেম অ্যাঙ্গেল, তাহলে এমভি কস থিটা একই থেকে গেল, জাস্ট এমভি সাইন থিটাটা উল্টো দিকে মাইনাস এমভি সাইন থিটা হয়ে গেল। এবার এই অঙ্কটা যদি এই থিটা এবং এই থিটার সাপেক্ষে বলা হয় তাহলে কি হবে, ছবিটা সেম হবে, শুধু থিটার অবস্থান পাল্টে যাওয়ার জন্য এটা কস হবে এটা সাইন হবে, অঙ্কটা সেম থাকবে, তখন হবে 2mv cos থিটা বাই টি। তো যাই হোক, নিউটনস ল চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আমার দেখানোর কথা ছিল দেখিয়ে দিলাম। কিছু কিছু স্পেশাল অঙ্ক থাকে যেমন ডবল পুলি সিস্টেম বা ট্রিপল পুলি সিস্টেম, সেগুলো অঙ্ক আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে সেপারেটলি তোমাদের এক এক করে দিতে থাকবো, কারণ ওগুলো পরীক্ষা কোনো দিন আসবে না, জাস্ট ফর ইন্টারেস্ট তোমরা দেখতে পারো। তো জাস্ট ফর ইন্টারেস্ট চাপ নিয়ে লাভ নেই, যেটুকু চাপ নেওয়া চাপ দিয়ে দিয়েছি, যথেষ্ট চাপ মেকআপ করো। ওকে, আজকের জন্য ধন্যবাদ, পরের দিন আবার দেখা হচ্ছে, পরের দিন আমরা ফ্রিকশন স্টার্ট করব। ঠিক আছে, নিউটনস ল অফ মোশন এখানেই কমপ্লিট।